নিউ ইয়র্কের ম্যানহাটন থেকে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। বাংলাদেশ দল জিম্বাবুয়ের সঙ্গে টেস্ট ম্যাচ খেলছে, দ্বিতীয় টেস্ট ম্যাচ। প্রথম টেস্ট ম্যাচে হেরেছে বাংলাদেশ। তারপরও বাংলাদেশে ক্রিকেট নিয়ে অনেক আশার কথাও যেমন আছে, তেমন আছে যে অনেক হতাশার কথাও, অনেক জটিলতা, অনেক প্রশ্ন, অনেক কৌতূহল। এই সব বিষয় নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন বা বিসিবির মাননীয় প্রেসিডেন্ট জনাব ফারুক আহমেদ, বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক, দুর্দান্ত ব্যাটসম্যান, দুর্দান্ত সিলেক্টর। আমাদের সাংবাদিকদের মধ্যে আমরা যখনই ফারুক ভাই দায়িত্বে থাকুক আর না থাকুক, আমরা বিভিন্ন সময় বিভিন্ন বিশেষজ্ঞ মতামত নিতে আমরা ফারুক ভাইয়ের কাছে অনেকবার গিয়েছি। ফারুক ভাই, আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমাদের শুভেচ্ছা, কৃতজ্ঞতা জানবেন। ধন্যবাদ। আম, আমাদের আমাদের প্রথম প্রশ্নের জন্য ফারুক ভাই, এই প্রশ্নটা আপনার জন্য একটু অপ্রিয় হতে পারে, কিন্তু আমরা প্রথমেই আপনার কাছে যেতে চাই। আজকে অনেক ধরনের অপ্রিয় প্রশ্নের নিয়েই আপনার কাছে আসবো। এক হচ্ছে যে আপনার বিসিবির অ্যাকাউন্টে যে টাকা ছিল, সে টাকা ট্রান্সফার করা নিয়ে একটি কথা হয়েছে। আপনি ব্যাখ্যা দিয়েছেন যে আপনি আসলে গ্রিন এবং ইয়েলো ব্যাংকে টাকা রাখতে চেয়েছেন, কিন্তু কথা হচ্ছে যে এই 250 কোটি টাকা বা 250 কোটি টাকার একটু কম, এই টাকা আসলে বোর্ডের সিদ্ধান্তে ট্রান্সফার করা হয়নি। এটি নিয়ে অনেক আলোচনা আছে। আপনি এটি নিয়ে কোনো কিছু বলবেন কিনা? এটিকে আপনি একক কর্তৃত্বে, একক সিদ্ধান্তে, এককভাবেই, আসলে ভালো হোক খারাপ হোক, আপনি এটি করলেন কিনা? আপনি আমাকে অনুমতি দিলে একটু এটা এরকম বলতে পারি, ওই ব্যাংকগুলি, যে ব্যাংকগুলিতে আপনি টাকা রাখলেন, তাদের থেকে আপনি বিশেষ কোনো সুবিধাও পেলেন কিনা? যদি ওই প্রশ্নটি করতে আমার একটু অস্বস্তি হচ্ছে, তারপরও ফারুক ভাই আপনি বলি আমি এটা করলাম, আপনি নিশ্চয়ই এই ব্যাপারটা আমাদেরকে একটু বললেন যে টাকা ট্রান্সফার আপনি একক সিদ্ধান্তে করলেন কিনা। দুই হচ্ছে, এই টাকা ট্রান্সফার করে আপনি কোনো বিশেষ সুবিধা পেলেন কিনা ফারুক ভাই? একটু বড় করেই বলতে হবে আসলে। জি। প্রথম কথা হচ্ছে গিয়ে আহ, একটা বোর্ডে যখন আমরা কাজ করি সবাই মিলেই কিন্তু সিদ্ধান্ত নেই। আমরা যখন এই জুলাই আগস্ট আপরাইজিং এর পরে যখন নতুন দেশ পেলাম, তখন কিন্তু আপনি জানেন যে 5 তারিখে 8 তারিখে গভর্নমেন্ট ফর্মের পরে আমি 21 তারিখে দায়িত্ব গ্রহণ করি। আপনারা জানেন যে আমাদের তখন দেশের অনেকগুলো ব্যাংক রেড জোন, আমরা জানি যে ব্যাংক খালি হয়ে গেছে বিগত গভর্নমেন্টের কাছ থেকে। প্রায় অনেক ব্যাংকে টাকা নেই। ওই দুশ্চিন্তা থেকে আমরা প্রথম থেকেই, জিনিসটা আমার মাথায় এসছে প্রথম, কিন্তু এর মাঝখানে আমাদের আরো ডিরেক্টররা সতর্ক করেছে যে আসলে বাংলাদেশ ব্যাংকের রেটিং এসছে, এখানে টাকা নেই, এখান থেকে সরাতে হবে, দিতে হবে। সেখানে কিন্তু ওই কথাটা আর টিকে না যে আপনি একক সিদ্ধান্ত হয়েছে। এখানে 2-3 জিনিস খুব ইম্পর্টেন্ট, আপনাদের সবাইকে বুঝতে হবে। প্রথম, আমি চিন্তা করেছি অ্যাজ এ বোর্ড প্রেসিডেন্ট, কেননা সবার দায়ভার আছে আমাদের, কিন্তু প্রথম দায়ভার কিন্তু আপনার কর্তা ব্যক্তি, যিনি হেড অফ দ্য অর্গানাইজেশন। সেক্ষেত্রে আমার মাথায় চিন্তাটা এসছে এবং আমার বোর্ডের বিভিন্ন মানুষ থেকে পরামর্শ পেয়েছি আমি। এটা কোনো বোর্ড মিটিংয়ে না, এটা হলো গিয়ে বিভিন্নভাবে যে আমরা যখন ঢুকেছি কি কি করতে পারি। প্রথম মাথায় যেটা এসছে সেটা হচ্ছে আমাদের অন্য বোর্ড ডিরেক্টরদের মতোই আমারও, যে আমাদের প্রথম টাকাটাকে সিকিউর করতে হবে। আমরা জানি বেশ কিছু ব্যাংকে তখন তারল্য সংকটে ভুগছে এবং নাই বললে চলবে। তখন আমরা ডিসাইড করলাম যে টাকাটা আমরা প্রথম, আপনার ইন্টারেস্ট রেট না, প্রথম টাকাটা হলো গিয়ে একটা রেড জোন থেকে ইয়েলো বা গ্রিন জোনে যাই, প্রথম চিন্তা। তারপরে চিন্তা আসলো আমার মাথায় যখন দেখলাম ওখানে ইন্টারেস্ট রেটও বেশ কম, 8 থেকে 9, 7.5 আছে, সরকারি ব্যাংকও আছে ওখানে। সো ওই ভয় থেকে আমরা চিন্তা করলাম যে আমাদের ব্যাংকে টাকাগুলো আগে নিয়ে যাই। তারপর আমরা রেটের ব্যাপারে আসলাম, যে ইন্টারেস্ট রেট যদি বেশি পাওয়া যায় তাহলে আমাদের বোর্ডের আপনার ইনকাম বাড়বে। থার্ড যেটা চিন্তা করেছি, যেটা আমার আগের যারা বোর্ডে ছিলেন, যদিও আগের বোর্ডের মানে এখন আমি আগের বোর্ড নিয়ে কাজ করছি, 8 জন আগের বোর্ডের, আর 15 জন দেশ থেকে চলে গেছেন। তারা যখন যে কাজটা করেছেন তাদের থেকে আমি তখন মনে করেছিলাম যে যদি ইন্টারেস্ট রেটটা বেটার হয়, তারা ব্যাংকে আমরা টাকা রাখবো শুধু ইন্টারেস্ট রেট দেখে না, তাদের থেকে আমাদের ব্যাংকে স্পন্সরশিপ, কারণ আপনি জানেন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে ইউ নিড স্পন্সার্স, হুইচ ইজ আ ভেরি ইন্টিগ্রাল পার্ট অফ দ্য বোর্ড। তখন চিন্তা করলাম তার সাথে আবার স্পন্সরশিপে যোগ করলাম যে আমি যাকে টাকা দিব ইন্টারেস্ট রেট বাড়বে, বেস্ট ইন্টারেস্ট রেটে দিব,
তারপর আবার আপনার স্পন্সর নিব। এখন আমি একটা জিনিস সবার কাছে এই কোয়েশ্চেনটা করতে চাই, ব্যাংকের প্রথম হলো কি রেড থেকে ইয়েলো অ্যান্ড গ্রিন, ব্যাংকে গেলাম, তারপরে বেস্ট ইন্টারেস্ট রেট পেলাম, অন টপ অফ দ্যাট 8 কোটি 10 কোটি টাকা স্পন্সর নিলাম। এরপরে আর কোনো মার্জিন থাকে কিনা আমার কোনো জানা নাই আসলে। অ্যান্ড আপনার কোশ্চেন দিয়ে স্ট্রেট করি, একটা মানুষ তো মিলাবে যে একটা মানুষ তার ক্যারিয়ার অ্যাজ এ ক্রিকেটার, অ্যাজ এ সিলেক্টর, একটা মানুষ কিন্তু হঠাৎ করে আপনি বুঝতে পারবেন না এটা মানুষ কেমন। তো সেই দিকে বিবেচনা করলে আপনার ওখানে কোনো আর্থিক লেনদেন কোনো প্রশ্নই ওঠে না, ওখানে কোনো মার্জিনও ছিল না। বরং আগে যেভাবে ছিল সেখানে আপনার ওখানে মার্জিনটা বেশি ছিল। যখন 8.5 থেকে আপনি 11.5 12 যাবেন ইন্টারেস্ট রেট, তার সাথে স্পন্সরশিপ যোগ হলে, এবং অন টপ অফ দ্যাট আমি এটাও চেয়েছি যে তারা আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টও আসবেন, লাইক প্রতিশ্রুতি পেয়েছি আমি প্রায় 25-30 কোটি টাকা। সো দিস ইজ এটা মানে ইন এ নাটশেল দ্যাট দ্য রিজন। অ্যান্ড সবাই বোর্ডের জানতো, হ্যাঁ হ্যাঁ, এবং সিগনেটারি আপনি জানেন যে আমি সিগনেটারিটাও আমি নেইনি রাইট। বোর্ড প্রেসিডেন্ট হওয়ার পরে। এটা একটা কথা আসে যে সিগনেটারি পরে হয়েছে আসলে। প্রথম আমার মিটিং যেদিন আমি প্রেসিডেন্ট হলাম, ওই রেজুলেশনে 21 তারিখে আমাদের একজন বোর্ড ডিরেক্টর দেশ থেকে চলে গেছেন, তার জায়গায় আমরা আরেকজনকে ডিরেক্টরকে আমরা সিগনেটারি করেছি, যেটা আমার হাতে নেই। তারাই এখনো সব চেক সই করছেন, সব কিছুতে সই করছেন। না সো ফারুক ভাই, আমি মনে হয় এর এইখানে চেয়ে বেশি আর কিছু এক্সপ্লেন ফারুক ভাই, করতে পারবো না। না আপনি এটা চিঠি দিয়েও জানিয়েছেন, কিন্তু আসলে আমরা একটু কনফিউজ হই কখন আমরা দেখেছি যে এখানে সিগনেচার ছিল ফাইন্যান্স কমিটির প্রধান জনাব ফাহিম সিনার, আমি যদি ভুল না হয়ে থাকে, এবং পরিচালক মাহবুবুল্লাহ নামের। তো তারা, আপনার ছিল না সেটি আপনি ঠিকই বলেছেন, কিন্তু তারা বলছেন সিদ্ধান্তটি বোর্ড সভায় নেওয়া হয়নি, আপনার সিদ্ধান্তে তারা সিদ্ধান্ত দিয়েছেন। ব্যাপারটা কি ঠিক আসলে? এরকম করে বোর্ড সভায় যে নিতে হবে জিনিসটা আসলে এরকম না। কেননা কিছু কিছু আপনার জিনিস থাকে যখন আপনি ইনফর্মালি আলাপ করে নেন। এখন যখন অনেক কনসার্ন, যখন ওই বোর্ড সভা 1 মাস 2 মাস পরে হবে, তারপর আপনি সিদ্ধান্ত নেবেন, তখন ব্যাংকে যখন আপনি টাকা আনতে যাবেন সিদ্ধান্তের পরে কোনো টাকা থাকবে না। সো ওই সময়টা ছিল না, কিন্তু ইনফর্মালি প্রতিটা বোর্ড ডিরেক্টর জানতেন। এখন তারা যদি কিছু বলে থাকেন এটার বাইরে অন্য কিছু, এটাতে আসলে আমার কোনো কমেন্ট করার কিছু নাই। বাট এবং এই কনসার্নটা তাদেরও ছিল যে হ্যাঁ, ইট ইজ এ ভেরি গুড আইডিয়া, আই থিঙ্ক উই শুড গো টু বেটার ব্যাংকস উইথ গ্রিন অ্যান্ড ইয়েলো জোনে ফ্রম রেড জোন ব্যাংকস। এই ব্যাপারে আপনার কাছ থেকে একটু জানতে চাই যে অক্টোবরে ইলেকশন আছে বিসিবির, সেই ইলেকশনের সময় এই যে ডিরেক্টর, মানে আপনি আগেই বলেছেন যে গত বোর্ডের ডিরেক্টরদের নিয়ে আপনি কাজ করতেছেন, তো এই ইলেকশনের সামনে রেখে কি একটা গ্রুপ আরেকটা গ্রুপ ঘরের ভিতরে নানা ধরনের মশারি এরকম তৈরি হইতেছে কিনা ফারুক ভাই? বা আপনিও আসলে যেহেতু, মানে আমরা জানি, যদ্দূর জানি আর কি, আপনি নিজেও আসলে এই ইলেকশনে প্রতিদ্বন্দ্বিতা করবেন হয়তো, তো সেইটা একটা প্রভাব বিস্তার করতেছে কিনা গ্রুপ? আসলে মহিউদ্দিন, আপনি যদি দেখেন এই বোর্ডটা কি, এই বোর্ডটা হলো গিয়ে এখানে মাত্র আউট অফ 25 ডিরেক্টরস, আমি অ্যাজ এ বোর্ড প্রেসিডেন্ট, আমার সাথে নাজমুল আবিদিন ফাহিম বলে একজন আছেন, জি, যারা সিলেক্টেড হয়েছেন এনএসসি থেকে। এছাড়া কিন্তু এটা কিন্তু আগের বোর্ডই। কিন্তু এখানে একটা জিনিস উল্লেখ করাটা খুব প্রয়োজন। আগের বোর্ড মিনিং যে বোর্ডটা 3 বছর আগে হয়েছে, সেই বোর্ডের সব সদস্য, সব এমপ্লয়ি, আমার 160-এর মতো এমপ্লয়ি আছে, 200 ওভারঅল, বোধহয় 200 কত এমপ্লয়ি আছে, এরা সব আগের বোর্ডের। নতুন আমি যখন ঢুকেছি, আমাদের এখানে আসলে এই আচরণবিধি, চাকরি বিধি, এইচআর পলিসি খুব স্ট্রং না। যেভাবে আগে রিক্রুটমেন্ট হতো, সেই রিক্রুটমেন্টে আমি যে বোর্ডে ঢুকে খুব মানুষ নিতে পেরেছি এটাও না। কোনো নতুন মানুষ খুব বেশি হলে হাতে গোনা 3 থেকে 4 জন 8 মাসে হয়তোবা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে। সো বোর্ড যদি আপনার পুরোটা আগেরই হয়, আমি এটা পাশে রাখছি যে সে কি, আপনি জানেন তো আগের বোর্ড মানে যারা চলে গেছেন তাদের সাথে যারা কাজ করেছে, যারা দেশ ত্যাগ করেননি, সো তাদের সাথে কিন্তু আমি কাজ করছি।
আপনি যদি বলেন যে গ্রুপ, আমি কিন্তু একটা গ্রুপ, মানে ওকে। ইনফ্যাক্ট আমার সাথে আরেকজন আছেন, হুম হুম আমাদের দুইজন কিন্তু নতুন, আর দ্য হোল সেট আপ ইজ দ্য সেম। হুম আমি কারো চাকরি নেইনি, হুম কেউ টার্মিনেট হয়নি, একটা বা দুইটা ছেলেকে সাসপেন্ড একটা নোটিশ করেছি, খুব সম্ভবত একটা ছেলেকে টার্মিনেশনের একটা নোটিশ করা হয়েছে, এটাতে একটা পিরিয়ড থাকে 3-4 মাসের। সো আপনি যদি মনে করেন যে এসেই সবাইকে 30-40 জনকে চাকরি টার্মিনেট করেছি, হুম সাসপেন্ড করেছি, এরকম কিছু করি নাই। কেননা এটা একটু সময় নিয়ে বলছি, তার কারণ হচ্ছে গিয়ে আপনি যেই সেট আপে আসবেন, হুম হুম ওই সেট আপে কিন্তু ক্রিকেট বোর্ডের কাজ কিন্তু বন্ধ থাকতে পারবে না। হুম আপনি ঘুম থেকে উঠবেন, হুম আমি যখন ক্রিকেট বোর্ডে আসি, হুম আমরা পাকিস্তানকে 2 টেস্ট হারিয়ে দেশে এসেছি, হুম ইন্ডিয়া এসছে, সাউথ আফ্রিকা এসছে, হুম হুম আন্ডার 19 ইউএই এসছে, সাউথ আফ্রিকান একটা এজ গ্রুপের টিম এসছে, হুম মহিলা ওয়ার্ল্ড কাপ ওয়াজ এ বিগ চ্যালেঞ্জ। হুম হুম যে চ্যালেঞ্জটা আমরা ঢাকায় হওয়ার কথা ছিল আপনি জানেন, সেই মহিলা ওয়ার্ল্ড কাপকে আমরা আইসিসির সাথে নেগোশিয়েট করে আমরা কো পার্টনার খুঁজেছি, অ্যান্ড অনেক ইন্টারেস্টেড ছিল। আপনি জানেন আমরা হোস্টিং রাইট ছাড়িনি, হুম হোস্টিং রাইট না ছেড়ে আমরা ইউএইর সাথে আমরা হোস্টিং রাইটের যে টাকাটা হুম আমরা শেয়ার করেছি, বুয়েটে গেছে, এটা কিন্তু পুরোটা চলে যেতে পারতো। এটা একটা আমার কূটনীতি ছিল। ওকে। আমি রাইট। মিটিং করেছি গিয়া ইউএইতে, তারপরে আমার সিইও বোধহয় যোগাযোগ করেছিল হুম যে আমরা স্টিল করতে চাই। সো ওইটা করেছি আমরা। সো যখন আপনি এসব ব্যাপারগুলো মাথায় রাখতে হবে, আপনার আপনার কোনো কিছু কিন্তু হ্যাম্পার করতে পারবেন না। এমন হতো যে আমি 6 মাস সব কাজ বন্ধ রেখে লেটস স্টার্ট ফ্রেশ, হুম ওই সুযোগটা আমার ছিল না কখনোই। তো সব কিছু কন্টিনিউ করে আমি মনে করেন এর মধ্যে বিগ চ্যালেঞ্জ হুম বিপিএল, আপনি হুম জানেন যে হুম হুম ফ্র্যাঞ্চাইজি লিগ, হুম হুম যেখানে প্লেয়াররা একটা ভালো টাকা পায়। সো আমি কিন্তু আমার সবকিছু করতে চেয়েছি যা আগের মতো করেছি, এবং তখন সাহায্য 25 থেকে 8-9 জন, হুম আমার সহ 10 জন, এবং এরাও যে মানে খুব অ্যাক্টিভ ছিল এটা আমি বলবো না আসলে। আহ, আমি ওই যে বোর্ডের বিষয়ে বা খেলার মাঠের খেলার বিষয়ে আবার একটু আসবো ফারুক ভাই আপনার কাছে। আরেকটি বিষয়, যে বিষয়টি আপনার বিরুদ্ধে একটা বড় অভিযোগ, এই অভিযোগটা তুলছেন সাংবাদিক জুলকারনাইন সায়ের, আরও অনেকে, যে কোনো একজন জনাব এস এম রানা, যিনি একজন অভিযুক্ত, তাকে আসলে বিসিবির অফিসিয়াল হিসেবে দেখিয়ে 2 রাত রাখা হয়েছে, যার খরচ বহন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, একই ব্যক্তিরে বিমানের টিকিটও দিছে বিসিবি। এবং এই জনাব এস এম রানা তিনি অভিযুক্ত এবং একজন পলাতক, একজন আপনার সাথে এক ধরনের সখ্য আছে তার। এবং কেউ কেউ বলছেন আপনি যেহেতু নারায়ণগঞ্জে ব্যবসা করেন অনেকদিন আগের থেকে, আপনার সাথে সখ্য আছে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য জনাব শামীম ওসমানের, তার আত্মীয় স্বজনের, এবং এই এস এম রানার ব্যাপারটা যদি একটু বলতেন ফারুক ভাই। আসলে খালেদ, এস এম রানার ব্যাপারটা বলতে হবে এভাবে। আপনি একটু আগে উল্লেখ করেছেন নারায়ণগঞ্জের। জি। আমি নারায়ণগঞ্জে, আপনি জানেন যে আমার বাবার ব্যবসা সব নারায়ণগঞ্জে। হুম হুম আমার বাবা পাটের ব্যবসা করতো। এই এস এম রানা ছেলেটা আসলে তার শীতলক্ষা বলে একটা ক্লাব আছে, সে নারায়ণগঞ্জ ডিএস এর সদস্য ছিল, সে নারায়ণগঞ্জ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট ছিল। আমার বাবা যেহেতু পাটের ব্যবসা করতেন, আমাদের শীতলক্ষাতে বেশ কিছু জমি ছিল, যখন গোডাউন ছিল পাটের। শীতলক্ষা থেকে এই রানা শীতলক্ষা ওইভাবে পরিচয় হয়ে সে আমার জমিটা বেচাকেনাতে হেল্প করেছে তখন। সো ওকে। আপনি এটা হলো একটা, তার সাথে আমার পরিচয়ের কথা বললাম, এবং ডে বাই ডে ও টিম চালাতো, নিজে ক্রিকেটার ছিল, এভাবে পরিচয়। এখন শামীম ওসমানের সাথে নারায়ণগঞ্জের এমপি ছিলেন সে, তার সাথে আমি ফর্মার ক্যাপ্টেন, চিফ সিলেক্টর, আমি নারায়ণগঞ্জ ক্লাবের মেম্বার, তার সাথে যে আমার কখনো দেখা হয়নি এটা বললে তো ভুল কথা হবে, আমি তাকে দেখেছি। হুম হুম কিন্তু আপনার সখ্যতা, তার সাথে সম্পর্ক, এগুলো কখনোই ছিল না। আর আমার জানা মতে রানার কোনো পলিটিক্যাল অ্যাফিলিয়েশন নাই, ওকে। সে কোনো দলের সদস্য না, কোনো কাউন্সিলর না আমার জানা মতে। তারপর আপনি বলেছেন আমার সাথে সে গেছে। এখন আমি আপনাকে যে কথা এইভাবে বলি, রানা কিন্তু আমার সাথে আরেকটা জায়গায় গেছে। হুম হুম সে সিলেটে
গেছে বিপিএল এ, ওই ছবি কিছু হয়তো আপনি দেখতে পেয়েছেন বা সংবাদ মাধ্যমে আমি ঢাকায় দেখেছি। সিলেটে কিন্তু তার কোনো বিল নেই। চিটং এর ব্যাপারে এটা আসলে কোনো ভুল হয়েছে, আই এম শিওর, বিকজ আমার এরকম পরিচিত, কারণ সে তো কোনো কমিটিতে নাই। যদি সে ক্রিকেট কমিটিতে থাকে বা কোনো কমিটিতে থাকে তাহলে কিন্তু সে প্রেসিডেন্টের সাথে সফর সঙ্গী হতেই পারে। যেমন আমি টেস্ট খেলতে দেখতে যাব, আমার লজিস্টিক্স, আমার এক্সিকিউটিভ, আমার ডিরেক্টরদের যেতে পারবেই, সো এরকম যেতে পারে, কিন্তু সে কিন্তু কমিটি না। সে আমার সাথে গেছে খেলা দেখতে, অ্যান্ড ওই 2 রাত অ্যান্ড প্লেনের ভাড়া এটা আমার অবশ্যই চেক করতে হবে, বাট যদি এটা হয়েও থাকে ইট ওয়াজ জাস্ট এ মিস্টেক। কেননা তাহলে হতো কি, এর মধ্যে তো আপনাকে বললাম অনেকগুলা খেলা হয়েছে, বিপিএল এর খেলা 3-4টা ভেন্যুতে হয়েছে, 3টা ভেন্যুতে হয়েছে। তারপরে আপনার যেটা কথা এসছে, আমার মনে হয় এটা সাউথ আফ্রিকার কোনো ম্যাচের হবে, কিন্তু তারাই কিন্তু বিপিএল এর খেলা সে দেখতে গিয়ে তারপরে আপনার ওই ওই বিলটা হয়তো মিসপ্লেসড হয়েছে। তো ওইটা যদি এরকম হয়, তাহলে ওইটা যদি মিস্টেক হয়, তাহলে ডেফিনেটলি মানে ইফ রানা ইজ নট অ্যারাউন্ড দেন আমার পয়সাটা দিতে হবে। না, ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে আপনি মানে আপনার সাথে সংশ্লিষ্টতা জনাব রানার সাথে বলে এরকম করা হচ্ছে যে আপনি আসলে তাকে দেশ থেকে চলে যেতে বা অন্যভাবে সাহায্য করতেছেন বা অন্যভাবে কি স্টেপ কিছু নিতেছেন, এই টাকা বা 2 রাত 1 রাত থাকাটাই আসলে মুখ্য ব্যাপার না। তাকে আপনি মানে উনি আইনের চোখে ধুলা দিচ্ছেন, অভিযোগটা হচ্ছে আপনি তাতে সাহায্য করছেন বড় একটা চেয়ারে বসে। আহ, এটা এটা যদি কেউ প্রমাণ করতে পারে হ্যাঁ, আমি কাউকে একটা ফোন করেছি রানার ব্যাপারে, তাহলে কিন্তু আমাদের আলোচনাটা অন্যরকম হবে। আচ্ছা, আমি কোনো এসপি, ডিসি, নারায়ণগঞ্জের এনি পিবিআই, যারা যারা সংশ্লিষ্ট যারা আছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী, তাদের যদি কোথাও কোনো সম্পৃক্ততা পাওয়া যায়, বরং এটা একটা উল্টো, মানে রানার সাথে আমাকে মিশিয়ে এটা একটা স্টোরি করা হচ্ছে, যেটাকে আমাকে ডিমিন করা হচ্ছে। আচ্ছা, ঠিক। ব্যাপারটাকে বুঝাতে পেরেছি আমি আপনাকে? আমার মনে হয় যে মোটামুটি এই ব্যাপারটা আমি বুঝতে পেরেছি, দর্শকরাও নিশ্চয়ই আপনার ভাষণটা শুনেছেন। আমি আবার একটু বোর্ডে ফিরে তো আসি। কেউ কেউ একটা কথা বলতেছেন, নামটা আমি না বললাম, কিন্তু কথাটা হচ্ছে অনেকটা এরকম, আগে যেমন বোর্ড মানে ছিল হচ্ছে আবাহনীর একটু দাপট, চোখ রাঙানো, এখন দাপটটা হয়ে গেছে মোহামেডানের, এবং এই চোখ রাঙানোটা নানা জায়গায় মানে এটা সংক্রামিত হচ্ছে। আপনি আসলে এই ব্যাপারটা নিয়ে অনেক কিছু করতে পারতেছেন না, মানে আসলেই কি এখন আগে যেমন বোর্ড বলতে আবাহনী, আমি খুলেই বলি, বোর্ড বলতেই আবাহনী, বোর্ড বলতেই বেক্সিমকো, বোর্ড বলতেই পাপন ভাই, যদিও উনি প্রেসিডেন্ট ছিলেন, বোর্ড বলতেই সালমান এফ রহমান, এরকম ছিল। এখন কি এইটা আবার উল্টায় গিয়ে এটা আবার মোহামেডানের কাছে চলে গেছে অন্যায়ভাবে? আপনি এটাকে কেমন ভাবে দেখেন ফারুক ভাই? এটা আমার মনে হয় আসলে কিছু কোয়েশ্চেন অ্যান্সার করতে হয় কি, হ্যাঁ, আমরা খুব তাড়াতাড়ি কনক্লুশনে চলে আসি। আচ্ছা, মোহামেডান যে আলাদা কোনো আমার থেকে ফেভার পাবে এটার সম্ভাবনা কম। আপনি বলেছেন যে আরেকটা কি তৈরি হচ্ছে নাকি, আমি আমার ব্যাপারটাকে ক্লিয়ার করে নিই। মোহামেডান ক্লাবের আমি কখনো কোনো অফিসিয়াল ছিলাম না, আমি কখনো খেলিনি, আমি কোনো ক্যাপ্টেন ছিলাম না, আমি মোহামেডান ক্লাবের কাউন্সিলর চাই না। আপনি একটু আগে ইলেকশনের কথা বলেছিলেন, সেটার কোনো সম্পর্ক নাই। তো আমার কাছে কোনো এক্সট্রা বেনিফিট পাওয়ার কোনো সম্ভাবনা নাই। চাপ দিয়া, আর আমরা চাপ খুব দিয়া, তাড়াতাড়ি চাপ দিয়া, খুব খুব চাপ খুব দিয়া, তাড়াতাড়ি কনক্লুশনে, চাপ আমি বুঝতে দিয়া, পারছি আপনার কথা, খুব চাপ তাড়াতাড়ি আপনাকে চাপ আমরা দিয়া। কনক্লুশনে এসে যাই। এখন জি, না না না, এই বিষয়ে অনেকগুলো কথা আসবে, জি, আমি বলছি আস্তে আস্তে। জি, আপনার বুঝতে হবে বাংলাদেশ ক্রিকেটের হিস্ট্রিতে কোনো ধরনের চাপে কোনো প্লেয়ার, কোনো টুর্নামেন্ট, রাইট ফ্রম প্রিমিয়ার লিগ টু থার্ড ডিভিশন, একটা খেলা একদিনের জন্য পিছায় নাই। প্রত্যেকটা খেলা অন টাইম। আপনি জেনে খুশি হবেন আজকে ফাইনালের মতো ম্যাচ হলো, মোহন আবাহনী খেলা হয়েছে, আবাহনী চ্যাম্পিয়ন হয়েছে, মোহন রানার্স আপ হয়েছে। আমার কাছে চাপের কথা যদি বলেন, আমার ক্যারেক্টারের সাথে চাপটা আসলে যায় না। কেন যায় না আপনাকে আমি বলে দিচ্ছি খুব সুন্দর করে। 2016 সনে একটা পার্টিকুলার যখন আপনার চিন্তা করেছিল বোর্ড 2 টায়ার সিলেকশন প্যানেল, আমি বলেছিলাম এতে করে ইনস্টিটিউশন ধ্বংস হবে। কেননা
সিলেকশন কমিটির চেয়ারম্যান খালেদ মহিউদ্দিন হবে না ফারুক আহমেদ হবে এটা কিন্তু ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট কি সিলেকশন কমিটির চেয়ারম্যান পদটা। আপনারা যখন টায়ার করবেন তখন সিলেকশন কমিটিটা হয়ে যাবে হলো অ্যাকাউন্টেবিলিটি কমে যাবে। আপনি যখন টিম খারাপ খেলবে তখন আপনি খুঁজে পাবেন না কে দায়ী। ভালো খেলবে যারা বস তারা সামনে এসে দাঁড়াবে। সো চাপের কথা আমার কাছে হবে না, বিকজ ক্রিকেট বোর্ডে বিরাট সম্মানের জায়গা, আল্লাহ আমাকে একটা তো ভালো জায়গায় বসিয়েছেন যাতে আমি দেশের জন্য কিছু কাজ করতে পারি, যেটা আমি সবসময় চাই। এছাড়া আমার কোনো ব্যক্তিগত এজেন্ডা নাই ক্রিকেট বোর্ডে। অনেকের অনেক ধরনের এজেন্ডা থাকে। ছোটবেলা থেকে ন্যাশনাল টিমে খেলেছি, খুব তাড়াতাড়ি ক্যাপ্টেন হয়েছি, প্রেস ওয়াজ উইথ মি, ক্যামেরা ওয়াজ উইথ মি অল অ্যালং। ভালো খেলি খারাপ খেলি লাইমলাইটে ছিলাম। সৎ হিসাবে মানুষ জানে খুব ভালো করে যে আমি মানুষ হিসাবে কেমন। এটা আসলে শত্রুরা কিছু দুই একজন ছাড়া, আপনি জানেন যে যাদের কোনো এজেন্ডা আছে তারা ছাড়া কিন্তু এটা তারা জানে যে আমার অনেস্টিটা কেমন অ্যাজ এ চিফ সিলেক্টর অলসো। বিকজ আমি যে সময় 2003-এ চিফ সিলেক্টর এবং 2013-তে চিফ সিলেক্টর, তখন আমি একটু আগে বলেছেন চাপ, বিরাট চাপ। আমরা যখন খেলতাম তখন আবাহনী মডার্ন এমন সিলেক্টররা করেছে, দেখো তো 4টা আবাহনী হয়েছে, 5টা মডার্ন না হলে কিন্তু বিরাট ঝামেলা হবে, এটা কিন্তু করা যাবে না 5-5। আমি কিন্তু যখন সিলেকশন করতাম আমার চশমাটা থাকতে হলে গিয়ে টিনের চশমা বলি আমি আর কি, কিছু দেখা যাবে না কি নাম আবাহনী না মডার্ন। সবার আগে দেশ, তারপরে ক্রিকেট দল, তারপর আমার কোন জায়গায় কাকে দরকার। সো চাপে আমার যেটা একটু আগে বললাম, যদি এজেন্ট আমার থাকে, যদি শুধুমাত্র হয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট থাকবো আর আমার কোনো বেনিফিট নাই, তাহলে তো এখানে চাপের কোনো কোয়েশ্চেন আসে না। কেননা আপনি জানেন আমি কিন্তু আপরাইজিং এর পরে 8 তারিখ গভর্নমেন্ট ফর্ম হওয়ার পরে আমি কিন্তু বোর্ডের প্রেসিডেন্ট হয়েছিল গিয়ে কত 13 দিনের মধ্যে, 21 তারিখের মধ্যে। সো এমন না যে খুব এইম ছিল যে আমি বোর্ডের প্রেসিডেন্ট হব একদিন। আমাকে খুঁজে বের করা হয়েছে যে কে এই কাজটা করতে ফারুক পারে। ভাই ফারুক ভাই আমি একটু বলি, আপনার এই অবস্থান, এই দৃঢ় অবস্থান আমরা সবসময় দেখে আসছি। আপনি যখন ক্রিকেট টিমের ক্যাপ্টেন তখন থেকে শুরু করে আপনি যখন সিলেক্টর, আপনি 2003-এ 13-তে আপনি এমন অনেক প্লেয়ার নিয়েছেন যেই প্লেয়ার নেয়ার জন্য আপনাকে আসলে অনেক জায়গায় অনেক কথা শুনতে হয়েছে, বোর্ড আপনার পক্ষে বিপক্ষে দাঁড়িয়েছে। ক্লাবের কথা তো বাদই দিলাম, আপনি আসার পরে মোহামেডান আবাহনীর কে এইটা আমরা ভুলেই গেছিলাম, কারণ আপনি আসলে সেকেন্ড ডিভিশনে প্লেয়ারও নিছেন জাতীয় দলে, মানে সেকেন্ড ডিভিশন বলে তো কিছু নাই, মানে দ্বিতীয় স্তরে। কিন্তু প্রশ্ন হলো, আপনি খেয়াল করে দেখেন ফারুক ভাই, তাওহিদ হৃদয়ের ঘটনাটা নিয়ে যেটা হইল, এইটা কোনোদিন এটা সম্ভব? মানে ওর একটা 2 ম্যাচ সাসপেনশন হয়েছে, পরে আবার এটার 1 ম্যাচ হয়েছে, পরে আবার এটার মধ্যে এটা বাড়ছে, পরে এটা আবার কমছে, একজন এলিট আম্পায়ার তাকে এটার মধ্যে থেকে এটা চলে যেতে হয়েছে। তামিম ইকবাল যেটা করছেন, প্রথম আলোতে এটাকে লেখা হয়েছে মব জাস্টিস, মানে তামিম ওইখানে গিয়া মানে তার শাস্তি বোধহয় কমায় আনছে না বাড়ায় আনছে আমি জানি না, এইটা এরকম আসছে যে তামিম ইকবাল নাকি আপনার সাথেও আর্গু করছে, মানে আমি ঠিক জানি না। কিন্তু ফ্যাক্ট রিমেইনস, যেই ফারুক ভাইকে আমরা চিনতাম বোর্ড প্রেসিডেন্ট ফারুক ভাই সেরকম ফারুক ভাই না। এইটার একটা এটা হইলো যে আপনি আগের সভাপতির মতো আপনিও এইসব নেতিবাচক কর্মকাণ্ডের বিরুদ্ধে আপনি শক্ত হইতে পারেন না, এইটা মানে ইজ ইট ট্রু ফারুক ভাই? এবং তাহিদের ব্যাপারটা যদি একটু বলতেন যে মানে এটা কি মানে আচ্ছা, মানে এটা তো এখানে এখানে একটা জিনিস আমরা সবসময় মানে আমাদের অ্যাডভান্টেজে আমরা জিনিসগুলো কাজে লাগাই। কিরকম? আপনি যখন বলেন যে একক সিদ্ধান্তে টাকা সরিয়েছি, এটা একরকম হয়ে গেল। আবার আপনি এখন যখন বলছেন যে তাহিদের ব্যাপারটা আবার আমার কাঁধেই আসলো, কিন্তু এটা কিন্তু আপনার বুঝতে হবে তাহিদের ব্যাপারটা একটা আম্পায়ার্স কমিটি আছে, আম্পায়ার্সের একজন চেয়ারম্যান আছে, তার সাথে একটা টেকনিক্যাল কমিটি আছে। এখন আপনি যদি মনে করেন সবই করবে হলে গিয়ে সরকার প্রধান, যেটা আগে দেখতাম আমরা ফ্যাসিস্টদের সময়ে, সবকিছু তার, সে করবে। আমি তো এটা চেষ্টা করছি যার যার কাছ থেকে দায়িত্বটা তাকে দিয়ে দেওয়ার।
আমি যখন জিম্বাবুয়েতে আইসিসির মিটিং করছি তখন ওই পার্টিকুলার ঘটনাটা ঘটে, তখন একটা ডিসিশন হয়ে গেছে যে ডিসিশনটা, তারপর ডিসিশনটা দুইটা জায়গায় হয়তো একটা হয়েছে ডিমেরিটস পয়েন্ট। তারপর আবার এখানে আপনি জানেন যে চাপের থেকে সবসময় একটা জিনিস খুব ভালো কাজ করে, সেটা হলো কি আপনি একটা ইয়াংস্টার, তা সে যদি জীবনে, আমি কাউকে ডিফেন্ড করছি না, আমি আমাকেও ডিফেন্ড করছি না, আমি প্রথম কথা হলো গিয়ে যে এই কাজটা আমার কোনোভাবেই না। তবে হ্যাঁ, যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন বোর্ড প্রেসিডেন্ট হিসেবে যখন আপনার কাঁধে আসবে তখন আপনি কি করবেন, সেই কথাটা আমি অ্যান্সার করছি। আমি যখন বিদেশ থেকে আসলাম তখন একটা বোর্ড, তখন তাহিদের ব্যাপারটা ডিমেরিটস পয়েন্টস হয়ে গেছে 7-এর মতো, যেটাতে দুই ম্যাচ সাসপেন্ড হয়। এখন তো আসলে আমি অনেক আগে এই নিয়ম কানুন ক্যাপ্টেন ছিলাম, পড়তাম, এখন আমি পড়ি না। তখন মনে করেন বোর্ডে আসলো, আসলে তো টেকনিক্যাল কমিটির ব্যাপার। বোর্ডে যখন আলোচনা করা হলো, তাহিদ হৃদয় ন্যাশনাল প্লেয়ার, তার বয়স কম, প্রথমবার এর আগে সাসপেন্ড হয়েছে কিনা বলা হলো, যার কখনো সাসপেন্ড হয়নি, এটা অ্যাপ্লিকেশন করেছে। এটা কিন্তু আমার পুরোপুরি ব্যক্তিগত মত, আমি কিন্তু বোর্ড প্রেসিডেন্ট হিসেবে বলছি না। আমি বলছি, আমি ধরেন একজন প্লেয়ার, আমি তখন চিন্তা করতাম যে এ যদি এতগুলো কারণ থাকে তার, তাহলে কিন্তু যদি চিন্তা করতে পারে কোনো নিয়মের মধ্যে থেকে, জিনিসটা তো খারাপ হবে না। সব বোর্ড ডিরেক্টর ছিলেন, ওই কথাতেও একটা জুম মিটিং এর মতো আমরা আলোচনা করেছি, যদি এটা আমাদের জুরিসডিকশনে না। তারপরে টেকনিক্যাল কমিটি অ্যান্ড আম্পায়ার্স কমিটি মিলে এটাকে আপনার 2 ম্যাচকে 1 ম্যাচ করেছে সাসপেনশন। সো এইটার আপনি যদি আমাকে বলেন যে আপনি ফর্মার প্লেয়ার, ফর্মার ক্যাপ্টেন, ফর্মার হিসাবে বলেন যে এটা কি জিনিসটা ঠিক কিনা, আমি বলবো আপনার মার্সি কিন্তু এটা নিয়মের একদম বাইরে না। আপনি বাদ দেন ও আবাহনী প্লেয়ার, মোহামেডানের প্লেয়ার, এরকম না। আমার কথা হলো যদি কোনো ছেলে প্রথমবার, আপনি যদি কোনো একটা দোষ করে আপনি চান, তখন কিন্তু একটা বিবেচনায়, এই বিবেচনায় কিন্তু আপনার কিছুটা হলেও আপনার দেখতে হবে। কেননা আবার বলছি, আমি মোহামেডানের সাথে কোনোভাবে সম্পৃক্ত না। আপনি বলছেন চাপের কথা, ওই চাপও আমাকে আসলে, এটা খুব বড় চাপ নেই, কারণ মাত্র তো 7 মাস হয়েছে আমার। অনেক চাপ আছে অনেক দিক থেকে, বাট এই ব্যাপারে তেমন কোনো বড় চাপ নেই। তখন বোর্ডের সবাই হয়তো চিন্তা করেছে কোনোভাবে, যেহেতু মাফ চেয়েছে, ইয়াং প্লেয়ার হয়তো আর করবে না, ডিমেরিটস পয়েন্ট 7টার মধ্যে করা যায় কিনা, এই দৃষ্টিকোণ থেকে কিন্তু একটা ম্যাচ তাকে কমানো হয়েছে। আপনি দেখেন তাহিদ হৃদয় কিন্তু এখন 4টা ম্যাচ সাসপেন্ড হয়েছে। এটা কি আপনি জানেন এই নিউজটা? রাইট, জানি। সে পরের ম্যাচে সে আবার ক্রিজ ছাড়তে তার 1 মিনিট না 30 সেকেন্ডের মধ্যে দেরি হয়েছে। সে 7 ডিমেরিট সাথে 1 ডিমেরিট পয়েন্ট যোগ হয়ে 8-এর হয়ে যায় 4 ম্যাচ অটোমেটিক। এখন আর এটাতে আসলে আর কোনো কিছু হবে না, টেকনিক্যাল কমিটি আছে। আর ওই পরের যে আপনি কথাটা প্রসঙ্গটা বললেন যে সাসপেন্ড হয়েছে, মাফ হয়েছে, আবার সাসপেন্ড হয়েছে, এটা নিয়ে প্লেয়াররা আসছে, তামিম দেখা করেছে আমার সাথে, ওদের বোঝানো হয়েছে। তারপরে ওই টেকনিক্যাল কমিটি, আপনি যে ডিমেরিট, যেটা আপনি আসলে এটা অনেক টেকনিক্যাল কথা, মানে সাধারণ দর্শক হয়তো বুঝতে পারবেন কি পারবেন না, আই এম শিওর, আমি সোজা করে দিচ্ছি। আপনি যে ডিমেরিট পয়েন্ট যে 7টা পেয়েছে, ওটা কিন্তু 1 বছর বলবৎ থাকবে। 1 বছরের মধ্যে তাহলে যদি কোনো ধরনের সিমিলার কোনো ডিমেরিটস পয়েন্ট পায়, মনে করেন লেটস সে 1 পয়েন্ট পেলেই কিন্তু 8 থেকে হলেই কিন্তু আপনার 4টা হয়ে যায় অটোমেটিক। সো এইটা এই টেকনিক্যাল কমিটি চিন্তা করেছে। এটা তো আমি টেকনিক্যাল কমিটির মেম্বার না, আমাদের 3 মেম্বার টিম আছে, তারা বলেছে এই টেকনিক্যাল কমিটির যেই ডিমেরিট পয়েন্ট 1 বছর ক্যারি করবে, ওর মধ্যে যদি সে আর কোনো মিস্টেক করে থাকে, করবে, যেটা আনফরচুনেটলি পরের ম্যাচই করেছেও, এবং অটোমেটিক সে 4 ম্যাচ সাসপেন্ড হয়ে গেছে। সো দিস ইজ সামথিং দ্যাট। না, কিন্তু ফারুক ভাই, আমাদের একটা প্রশ্ন, তামিম ইকবালের ক্রিকেট আমি 2006 থেকেও যদি ধরি, তামিম ইকবাল সিনিয়র পর্যায়ে, মানে জাতীয় দলে তো বটেই, এই পর্যায়ে ক্রিকেট খেলে হচ্ছে 2006, 25, 19, 18, 19 বছর সে ক্রিকেট খেলে। তারও 1-2 বছর আগে থেকে ক্রিকেটের সাথে তার পরিচয়, তার ভাই ক্রিকেট খেলেছে, তার বাবা ক্রিকেট সংগঠক ছিলেন, তার চাচা বাংলাদেশের ক্যাপ্টেন ছিলেন। মানে ক্রিকেট তো তার কাছে কোনো, মানে এইসব বাইলজ, মেরিটস, ডিমেরিটস, এগুলো আমাদের জন্য শক্ত হইতে পারে, তামিমের জন্য তো কোনো শক্ত না। কিন্তু আমি তো তামিমকে সংবাদ সম্মেলনে বলতে শুনলাম, কোত্থেকে 4 সাসপেনশন আসলো, কোত্থেকে কি আসলো, বা কথাই শুনলাম, এইটা উনি কেন বলতেছেন, বা এইটার কারণটা কি? এটার কারণটা আসলে আমার কাছে, আমি আসলে এটা অ্যান্সার করতে পারবো না। এটার অ্যান্সার তারই করতে হবে,
আম্পায়ার্স কমিটি অ্যান্ড টেকনিক্যাল কমিটির সাথে বলতে হবে। আর যদি আমার করতে হয়, আমি যেটা আগে খুব মনোযোগ দিয়ে করতাম, আমার আবার সেই আইসিসি ল বুকটা হাতে নিতে হবে, ভালো করে পড়বো, সুন্দর করে বুঝিয়ে দেব এই 4 ম্যাচ কেমনে হলো, কেন হলো না হলো, এটা শুধুমাত্র আপনার তামিম যে কমেন্টটা করেছে তারই বলতে হবে আর কি। এটাতে আসলে আমি তেমন না, কিছু বলতে পারছি না এই আমার কাছে মুহূর্তে। এটা মনে হয়, এবং তাওহিদ হৃদয় আমাদের একজন গুরুত্বপূর্ণ নবীন তরুণ খেলোয়াড়। তার জাতীয় দলে ক্রিকেট খেলা মাত্র 2 বছর হয়েছে, আরো অনেক বছর বাকি রয়েছে। আমরা নিশ্চয়ই তাওহিদ হৃদয়, যদি আজকে আপনি এসেছেন বলে যদি এই অনুষ্ঠান দেখে থাকেন বা দেখেন, কারো কাছে শুনেন, আমাদের আহ্বান থাকবে যে তিনি ক্রিকেট খেলোয়াড়ের মতোই আচরণ করবেন। 1 ম্যাচ, 2 ম্যাচ, 5 ম্যাচ, বছর সাসপেন্ড হওয়াটা বড় কথা না, একটা ক্রিকেটার হওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, যেটা আমরা বুঝি আর কি। আর আম্পায়ার্স কমিটি, টেকনিক্যাল কমিটি, তাদেরও আসলে দায়িত্বের ক্ষেত্রে আমি জানি না, যেহেতু তাদের দায়িত্ব আলাদা, তারা তাদের দায়িত্ব ঠিকমতো পালন করবেন বলেই আমাদের বিশ্বাস। আমরা পরবর্তী ধাপে যাচ্ছি ফারুক ভাই, কিন্তু আমরা দর্শকদের কাছে জানতে চেয়েছিলাম, সভাপতি হিসেবে ফারুক আহমেদ 8 মাস পাশ করেছেন। প্রিয় দর্শক, তার নেতৃত্বে দেশের ক্রিকেট সঠিক পথে আছে বলে মনে করেন কিনা? আনফর্চুনেটলি শতকরা 91% দর্শকই মনে করছেন যে এটা সঠিক পথে নাই, শতকরা 9% দর্শক মনে করছেন এটা সঠিক পথে আছেন। 37,000 দর্শক ভোট দিয়েছেন। আপনি এটা নিয়ে মন্তব্য করতেও পারেন, নাও করতে পারেন। আমরা যেটা দেখেছি যে আসলে জাতীয় দলের জয় বিজয় হারা এই সব কিছুই এই ভোট অভোটের উপর অনেক রকম প্রভাব বিস্তার করে। তবে তবে আমরা আপনাকে যে প্রশ্ন করতে চাই, সেই প্রশ্নের ক্ষেত্রে আসলে ক্রিকেটের বাইরে একটু ব্যাপার আছে। সেইটা হচ্ছে যে নারায়ণগঞ্জে জমি, এই আমরা 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 দেখতে পাচ্ছি যে সাংবাদিকদের মধ্যে একটা গ্রুপ বা কয়েকজন এই দাবি করছেন যে আপনি আসলে নারায়ণগঞ্জে প্রচুর পরিমাণে জমি কিনছেন, জমি বিক্রি করছেন, এবং ওর অনেকটাই আসলে ঠিক সরল পথে হচ্ছে না। আপনি কি এটা নিয়ে কিছু বলবেন কিনা, এবং এইটা আপনার কাছে অনেকেই এই ব্যাপারটা নিয়ে সামনে আসছে? অবশ্যই বলবো, জি, কারণ আমি যখন বোর্ড প্রেসিডেন্ট ছিলাম না, তখন তো আমার একটা প্রফেশন ছিল। জি, আমি যখন 2017-তে যখন আপনার সিলেকশন কমিটি থেকে 16-তে আমি যখন রিজাইন করি, তখন তো আমি চিন্তা করলাম যে আমি কি করব। মানে ম্যাক্সিমাম সময় পার করেছি ক্রিকেটে। অ্যান্ড আপনার তারপরে আমি আমার ফ্যামিলির একটা বিল্ডিং কনস্ট্রাকশন করি, তারপর থেকে আস্তে আস্তে কনস্ট্রাকশন ল্যান্ডে। আপনি দেখেন আসলে মিথ্যা, আমার আই হ্যাভ অল দ্য রেসপেক্টস ফর দ্য মিডিয়া পিপল। তারা বাংলাদেশ ক্রিকেট অসঙ্গতি সবকিছু তুলে ধরে, কিন্তু আমার মনে হয় ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ একটা মানুষের। এটা আমি বলে না, দেখেন আমি তো ফারুক আহমেদ আজকে এখানে এসছি, হয়তোবা যখন ভোটাভুটি হবে বা অন্য কেউ আসবে চেয়ার, আমাদের কিন্তু চেয়ারটার দামটা দেওয়া দরকার। দ্য প্রেসিডেন্ট বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অর্গানাইজেশন হেড, যখন আপনি মিথ্যা কথা বলে বেরিয়ে একজন মানুষের ডিমিন করার চেষ্টা করেন, এটা সবচেয়ে দুঃখজনক। একটা জমি, আমি জমির ব্যবসা করি, জমি আমার থাকতেই পারে। আমার বাবা ওয়াজ এ বিজনেসম্যান অ্যান্ড হি ওয়াজ ইন্ডাস্ট্রিয়ালিস্ট। আমরা ছোটবেলা থেকেই আমরা মোটামুটি দেখেছি। সো ব্যবসায়িক পরিবারের একটা ছেলে, আপনি জমি কিনেছি, যে জমিটা একটা ছবি দেখেছি আমি, ক্রয় সূত্রে মালিক, এই জমিটা আমি কিনেছি না বায়না করেছি 2023 সনের সেপ্টেম্বরে। বায়না রেজিস্ট্রি এটা এসছে। ফারুক আহমেদ কি প্রেসিডেন্ট হওয়ার পরে কেনা বেচা করলেন কিনা, আর অন্য কোথাও আমার জমি সব মিলিয়ে কয়েক শতাংশ জমি হবে হয়তো, নিজের জায়গা ছাড়া, নয়ামাটিতে জায়গা ছাড়া কয়েক শতাংশ জমি বেশি নাই। এই যে ঢালাও একটা একটা জিনিস, এটাতে কি কোনো এজেন্ডা কাজ করছে কিনা আপনার বুঝতে হবে। ইলেকশন সামনে, ইলেকশনের জন্য এই কাজটা কোনো পার্টিকুলার এজেন্ডা নিয়ে কেউ করছে কিনা, এটা কিন্তু আমাদের খতিয়ে দেখা দরকার। কেননা আপনি একটা সংবাদ যখন প্রচার করবেন, সংবাদটা প্রথমে আমার মনে হয় যে আপনি আমাকে এখন কোশ্চেন করছেন একটা ঘটনা ঘটার পরে, আপনি কিন্তু ছেড়ে দিচ্ছেন পত্রিকায় বা একটা নিউজ করে দিচ্ছেন যে এটা এইরকম। আপনাকে আমি বললাম যে আপনি 2 বছর আগে এটা বায়না করেছি। আমার সাইনবোর্ড, আপনি জানেন সাইনবোর্ডটা টাঙানোটা খুব জরুরি বাংলাদেশে। আপনি দেখে থাকবেন আগে আমরা দেখতাম যে
মানে আমি লিখতাম ফারুক আহমেদ ফর্মার প্লেয়ার, এরকম কিছু। এখন জায়গা জমি তো মনে করেন আমাদের আমরা সবাই তো বাংলাদেশে যারা থাকি তারা জানে যে এটা একটা খুব ইজি একটা কাজ না। সো সাইনবোর্ডটা থাকাটা জরুরি, খালি সময়টা আপনার দেখতে হবে, ফাইন্ড আউট করতে হবে। আর ঢালাও যে অভিযোগ, এটা থেকে আমি বিরত থাকতে বলবো। আপনি তাওহীদের ব্যাপারে অনেক সমালোচনা হয়েছে, বিপিএল নিয়ে প্রচুর সমালোচনা হয়েছে। বিপিএল এর কিন্তু আমরা ভালো দিকটা ভুলেই গেছি এবার। বিপিএল এ আপনি এবার রেকর্ড সংখ্যক দর্শক, এইরকম উইকেট, এইরকম প্লেয়ারদের পারফরমেন্স, টিকিট বিক্রি, আপনি জাস্ট ইমাজিন করেন 8টা বিপিএল এ 15 কোটি টাকা টিকিট বিক্রি করেছেন আপনি। আমি একটা বিপিএল এ ডিজিটাল প্ল্যাটফর্মে গিয়ে, এটা অনেকে পছন্দ করেনি জিনিসটা, ওখানে গিয়ে আমি টিকিট বিক্রি করেছি 12.5 কোটি টাকা, আর টিকিটিং পার্টনার নিচ্ছে আরো 1 কোটি টাকা, 13.5 কোটি টাকার টিকিট বিক্রি করেছি আমি। সো আপনি জাস্ট ইমাজিন, এক বিপিএল এ আমি ক্রস করেছি, আমি 8টা বিপিএল এর সমান টিকিট বিক্রি করেছি। সো ভেস্টেড ইন্টারেস্ট যাদের আছে তারা তো মনে করেছে যখন টিকিট দিয়ে শুরু হয়েছে, এটা কিন্তু আলটিমেটলি শুধু টিকিটে থামবে না। যত সব জায়গায়, এই যে আপনি প্রথমেই যেটা আমরা আলোচনা শুরু করেছিলাম, ব্যাংকে টাকা দেয়াটা, এই ব্যাংকের টাকা দেয়াটা দিয়েও কিন্তু আমি এবার বছরে 6.5 থেকে 7 কোটি টাকা ইন্টারেস্ট বেশি পাবো। আর আপনি যদি বলতেন যে আপনার রেড ব্যাংক থেকে রেড ব্যাংকে গেছে টাকা, তাহলে কিন্তু আমি একটা there is something that you can এখানে think of. একটা কথা আসে যে আপনি 250 কোটি টাকা নিয়েই নাড়াচাড়া করলেন কেন, বাকি 900 কোটি টাকার 750 কোটি টাকা ঠিক আছে, 650 কোটি না টাকা? না, আমি তো বলি নাই ঠিক আছে। আচ্ছা। এটা আপনার 250 কোটি টাকা, প্রত্যেকটা টাকা হ্যাঁ হ্যাঁ আমি যাকে দিব, এটা তো আমি আপনাকে আগেও বলেছি হ্যাঁ হ্যাঁ যে টাকাটার জন্য আমার বেস্ট ব্যাংক, বেস্ট ইন্টারেস্ট রেট, ব্যাংকের যেই যত কিছু আপনার ব্যাংকের কিছু ক্যামেল রেটিংস, আপনার যা যা আছে আর কি, আমার টাকাটা হুট করে দিব, তাড়াহুড়া করব, হবে না। আপনি জানেন আমি নাম বলতে চাই না কোনো পার্টিকুলার ব্যাংকের, একটা ব্যাংক থেকে আমি ম্যাক্সিমাম টাকা অন্য ব্যাংকে ট্রান্সফার করেছি। এই টাকাটা মানুষ কিন্তু সোশ্যাল মিডিয়াতে আপনার প্রথমে এসছে টাকা সরিয়েছি, টাকাটা তো এখানে সরানোর কোনো ব্যাপার না, এটা ট্রান্সফার হয়েছে পার্টিকুলার এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে। আপনি আর যে বাকি টাকাগুলো আছে এগুলো আমরা আস্তে আস্তে সরাবো, কারণ আপনাকে একটু আগে বলেছি আমি যে আমাদের এই 250-200 খবর আসলো 118 কোটি টাকা সরিয়ে দিয়েছি। এখন যারা এই নিউজটা করেছেন তারা বললেন 3টা ব্যাংকে সরিয়েছি। আপনি দেখেন 2টা নিউজের মধ্যে কতটা অনেক পার্থক্য, Right. কতটা ইজি টু মিসলিড পিপল। তারপরে কিন্তু আমি যেহেতু আমার জিনিসটা আমার মধ্যে আছে, আমি জানি এক্স্যাক্টলি হোয়াট আই এম ডুইং উইথ মাই বোর্ড, আমি প্রায় 238 কোটি টাকা ট্রান্সফার করেছি এক ব্যাংক থেকে এক ব্যাংক। এখানে জনতা ব্যাংক থেকে গেছে 100 কত কোটি টাকা। আপনি জানেন জনতা ব্যাংকের তারল্য সংকট আছে, Right. এরকম অনেকগুলো ব্যাংকের তারল্য সংকট আছে। সো আমার ব্যক্তিগত অভিমত, ইলেকশন যারা ভেস্টেড ইন্টারেস্টেড যারা ছিল, প্রতি বছর তারা এই জিনিসগুলা আমার মনে খুব চিন্তা করা দরকার। এবং আমি আবার চেষ্টা করব, আরো যদি কোনো ব্যাংকের রেটিং তো আপনার মাঝে মাঝে ইমপ্রুভ করে আবার কমে যায়। এখন ওই রেজাল্ট আসলো কি, আমি 3টা ব্যাংক, আসলে তো 238 কোটি 13টা ব্যাংকে গেছে টাকাটা। এই 13টা ব্যাংকের মধ্যে প্রাইম ব্যাংক, সিটি ব্যাংক, ইবিএল, এগুলো আবার ইন্টারেস্টেড কম কিন্তু আমার কাছে মনে হয় যে আপনি যেহেতু একটা জাতীয় ক্রিকেট দলকে আপনি লিড করেছেন, সেজন্য আপনার দল খুব গুরুত্বপূর্ণ। তো এই প্রসঙ্গে দৈনিক আমার দেশের ক্রীড়া সম্পাদক জনাব এম এম কায়সার একটা প্রশ্ন করেছেন যে ক্রিকেট একাদশে দল সাজাতে যেমন অধিনায়ক গুরুত্বপূর্ণ ভূমিকার সিদ্ধান্ত নিয়ে থাকেন, সেই সমীকরণে তার প্রশ্ন, আপনি সভাপতি হিসেবে বিসিবিতে যে দল নিয়ে খেলছেন সেটা আপনার পছন্দের দল কিনা, অথবা ইউ আর প্লেয়িং উইথ এ রং টিম। যদি সেইটা হয়ে থাকে তাহলে 8 মাসে
বিসিবিতে নিজের টিম বিল্ড আপ করতে পারলেন না কেন? এটা কিছুটা আপনি বলেছেন। আরেকটা যদি আপনি ছোট করে বলেন যে আপনার টিমটাকে আপনি রং টিম মনে করেন কিনা, এইটার সাথে আমি একটু জোড়া লাগাতে চাই যে আগামী অক্টোবরে প্রশ্নটা আপনাকে করেছিলাম আমি, কার্যনির্বাহী পরিষদের যে নির্বাচন আছে সেই নির্বাচনে আপনি অংশগ্রহণ করবেন কিনা। প্রথম কোশ্চেন হলো গিয়ে আপনাদের বিরাট একটা কোয়েশ্চেন মার্ক, বা পুরো দেশের মানুষের একটা কোয়েশ্চেন ছিল পাপন ভাই, আমাদের ফর্মার বোর্ড প্রেসিডেন্ট পাপন সাহেব, টিম সিলেকশন, টিম কম্বিনেশন, টিমের ব্যাটিং অর্ডার সবই ঠিক করে দিতেন। এটা কিন্তু বিরাট কোয়েশ্চেন মার্ক ছিল। আমি আমার আপার কথা বলে প্রেসিডেন্সির এসে আমি প্রথম কাজ করেছি হলো গিয়ে যে আমি বলেছি যে পার্টিকুলার কাউকে যাকে দায়িত্ব দিব আমি, যে সিলেকশন কমিটিকে, তাকে কি স্বাধীনতা দিব, পূর্ণ স্বাধীনতা। সে যদি কাজে ভালো না হয়, টিম যদি পারফর্ম না করে, তাহলে তাকে যাতে আমি পুরো অ্যাকাউন্টেবল করতে পারি এবং তার পারফরমেন্স পরিচালনা করতে পারি, তাহলে তাকে বদলে নতুন কাউকে দিব। এখন মাঝখানে যদি আমি আমার সেই যেটা আপনি বলছিলেন যে 2003 তামিম সাকিব, মুশফিক মাহমুদুল্লাহ, 2013-তে এই আপনার সাব্বির রহমান, সৌম্য সরকার, মুস্তাফিজ, ইলিয়াস সানি, আপনি তাইজুল, 8-9টা প্লেয়ার, এগুলো কিন্তু সব আমি সিলেকশন কমিটি যখন চেয়ারম্যান ছিলাম এরা কিন্তু চান্স পেয়েছে। তো এখন আমি কিন্তু বলেছি যে না, যারা কাজ করছে তারা তাদের এই মেধাটা আছে পুরো কাজে লাগাবে এবং তাদের কাজের মূল্যায়ন হবে। মূল্যায়ন হওয়ার পরে যদি আমরা মনে করি যে তারা ভালো না, তাহলে তাদের কাজ আমরা, কারণ দিস ইজ এ পজিশন ইউ ক্যান অলওয়েজ চেঞ্জ রাদার দেন ইনফ্লুয়েন্স। আর আমরা কিছু পলিসি করে দেই, যে পলিসির মধ্যে থেকে আপনি মনে করেন, আমি বলেছি বোর্ড পলিসিতেই থাকবে। পলিসিটা কিরকম? ফিটনেস টেস্ট থাকতে হবে ওখানে, ফিটনেসে না উতরাতে পারলে খেলাবো না, ইনজুর্ড প্লেয়ারদের না নিলে ভালো হয়, এরকম একটা কিছু আমাদের পলিসি আছে, পলিসি দিয়ে থাকবো। পুরো দায়িত্বটা আমরা সিলেকশন কমিটিকে দিয়েছি। বাট যদি সবাই চায়, যেহেতু যেই কাজটা আমি সবচেয়ে ভালো পারি, তাহলে চিন্তা করবো আমি যে সিলেকশনে কোনো কিছু ইনফ্লুয়েন্স, সিলেকশনের কোনো কিছু হেল্প করা যায় কিনা। কিন্তু আমি এই মুহূর্তে ওখানে যেতে চাই না। ফারুক ভাই, দুইটা জিনিস, এইটা হইলো যে এটা অনেক কথা হয়েছে, কিন্তু এইটার আমরা কোনো দেখতেছি না, এটা হচ্ছে ফিক্সিং। আপনি জানেন যে একটা জিনিস আমার মনে হয় খালেদ, এই অক্টোবরের ইলেকশন, আপনি ইলেকশন করবেন কিনা, ইলেকশনে করবো কিনা, রাইট। আমার মনে হয় যেহেতু কোন একটা কোয়ার্টার দুর্নীতি যারা করেছে ক্রিকেট বোর্ডে, এন্ড যারা এখনো চেষ্টা করছে টু ডিমিন মি, সো দ্যাট তাদের জন্য সবচেয়ে ইজি কাজ কি, যে ফারুক ভাইয়ের জন্য 4টা কলাম লিখলে, 2টা মিথ্যা কথা বলে বদনাম দিলে, এ তো ওই ধরনের লোক রিজাইন করে চলে যাবে, কারণ তার কোনো আলাদা এজেন্ডা নাই, আনলেস দেশের ক্রিকেটের ইমপ্রুভ করা। সো তারা, এটা আমার মনে ইন্টেনশনালি একটা খেলা হচ্ছে এখানে। সো এবার আমি চিন্তা করেছি, আমি চেষ্টা করব ইলেকশন করতে এবং দেশের ক্রিকেট ছেড়ে দিলে তার প্রবলেম সলভ হলো না। মনে করবো যে খুব ইজি, তাদের জন্য যারা চাচ্ছে আমি ছেড়ে দেই। আমরা তো সাধারণত দেখছি যে ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট যারা ক্ষমতায় থাকে তাদের লোকই হয়। আপনি যেহেতু ইউনূস সাহেবের সময় এসছেন, বিএনপি আসলে কি আপনি থাকবেন, বা মানে ডিরেক্টর থেকে আপনাকে প্রেসিডেন্ট করা হবে? আপনি কি মনে হয়, মানে খালেদ, আমার মনে এই ব্যাপারটা আমাদের আরেকটা প্রোগ্রামে ইলেকশনের যে কমপ্লেক্স, যে ইলেকশনের যে কমপ্লেক্স হিসাবটা, এটা বুঝতে হলে খালেদ আমার মনে এটা সময় লাগবে তোমার, আপনার। সো আমি চাই এটা ইলেকশনের যেটা যেরকম ভাবে হয়, ইলেকশনটা ওরকম ভাবেই হবে, ক্লাবস থাকবে। যদি মনে করেন, আমি আসলে মানে একটা কমেন্ট করি না, আমি সরি টু সি দ্যাট 91% দর্শক চিন্তা করে যে আমি খুব ভালো কাজ করছি না। আমার মনে হয় সোশ্যাল মিডিয়া হ্যাজ এ ভেরি ইম্পর্টেন্ট রোল। আই এম অলওয়েজ, আমি দর্শকদের চিন্তা করি যে গ্রেট ফোর্স টু ইমপ্রুভ এনি গেম। অ্যান্ড বাংলাদেশ ক্রিকেটের দর্শক দুনিয়ার যেই প্রান্তে যাক, আমরা যেই ক্রিকেট খেলি, দে আর প্রবাবলি দ্য বেস্ট কি বলবো spectators and great supporters of the country and nation. So this is one area, যে এরিয়াতে একটা ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়া যেতে পারে।
আপনি যদি আমাকে এখন ক্রিকেট নিয়ে কিছু কোয়েশ্চেন করেন পার্টিকুলার, আমি তাহলে আমি সেটাই কিন্তু বলতে পারবো আমি যে পরিকল্পনাটা কি, আমি কেমনে আমরা ভালো করতে পারি। অ্যাবসলিউটলি। আমি ফিক্সিং নিয়ে একটু জানতে চাচ্ছিলাম যে ফিক্সিং নিয়ে একটা কথা হইতে থাকে, বিপিএল এর ফিক্সিং নিয়ে অনেক কথা হয়েছে, বাংলাদেশের খেলা একটা টেলিভিশনে দেখানো হইতেছে, তারপরে সেইখান থেকে আসলে কি বলে জানি জুয়ারিরা বেটিং করতেছে এটার উপর, এবং এর উপরে ফিক্সিং হচ্ছে। এইবার আমরা এবার 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 এই ক্লাব ফুটবলেও আমরা একই জিনিস আমরা দেখলাম, গুলশান আর শাইনপুকুরের খেলা সম্ভবত একই জিনিস দেখলাম কিনা এটা বলা আগেই ঠিক না, কিন্তু চোখে দেখে যা মনে হয় আর কি তা মনে হইলো। এই ব্যাপারগুলি নিয়ে আসলে বোর্ডের ভাবনা কি ফিক্সিং নিয়ে? এটাও একটা লম্বা প্রসঙ্গ, আমি শুরু করতে চাই। এবার কিন্তু আপনি জানেন যে প্রথমবারের মতো বিপিএল তো টেলিকাস্ট হয়, আমাদের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। এবার ঢাকা প্রিমিয়ার লিগও আপনার টেলিকাস্ট হয়েছে, এবং আমরা সবাই নিজের চোখে দেখেছি অনেকগুলা সুবিধা টেলিকাস্টে। প্রথম সুবিধা, আম্পায়ারিংটা কেমন হচ্ছে, অ্যাসেসমেন্টটা বেটার হয়। কেন আপনি জানেন ঢাকাতে শুধু মিরপুর স্টেডিয়ামে খেলা হয় না, আমরা 3-4টা ভেন্যুতে একসাথে খেলি। বিকেএসপিতে 2টা মাঠ, ঢাকা স্টেডিয়াম, তারপর আপনার পিকেএসএফ একটা জায়গা আছে। সো সব জায়গায় যে টিভির জায়গাটা, তাতে করে আপনি অ্যাটলিস্ট বুঝতে পারেন যে কি হয়। এখন তো আমি খুব খুশি, আমি বলবো না খুব খুশি, অ্যাটলিস্ট আমরা জানি এখন কতগুলো পার্সেন্টেজ ম্যাচ আপনার ফিক্সিং বলবো না, সন্দেহের তালিকায়। কারণ ফিক্সিং শব্দটা খুব একটা কঠিন ব্যাপার, কারণ আপনার এটা করার জন্য একটা বিসিবির একটা আলাদা অ্যান্টি করাপশন ইউনিট একজন অফিসার আছেন, উনি ইনভেস্টিগেশন করেন। আপনি জানেন যে আমরা বিপিএল এর যে কথাগুলো উঠেছে, ওটার উপর ভিত্তি করে আমরা একটা ইন্ডিপেন্ডেন্ট কমিটি করে দিয়েছি, যারা হেডেড বাই ফর্মার জাজ, উনি হাইকোর্টের, ওনার আর প্লাস দুইজন, একজন শাকিল কাশেম শ্রদ্ধেয়, উনি ক্রিকেট খেলতেন, আরেকজন শেলি বলে একজন আরেকজন লয়ার, খুবই, তারা এখনো কাজ করছেন, তারা প্রচুর ইন্টারভিউ করেছেন। আমরা কাজটা শুরু করেছি কিন্তু জাস্ট রাইট আফটার বিপিএল শেষ হয়েছে 7 তারিখে, খুব সম্ভবত জানুয়ারি, আর আমরা কাজটা শুরু করেছি 15 তারিখ থেকে। আপনি এখনো কাজ করছে তারা, ফেব্রুয়ারির এখনো তারা কাজ করছে, 2 মাস প্রায় শেষ। খুব শীঘ্র আমরা রিপোর্টটা পাবো, তারপর হয়তো ওই ফিক্সিং এর ব্যাপারে আমি আপনাকে একটা কথা বলে দিতে চাই। আমি যদি এখানে থাকি, আপনার ক্রিকেটে যেই অনাচার, ক্রিকেটে যেই খারাপ কাজ হয়েছে, আমি আমার শেষ শেষ চেষ্টা পর্যন্ত আমি চেষ্টা করে যাবো যদি আমি ইমপ্রুভ করাতে পারি। ক্রিকেটে গত 10-12 বছরে যা হয়েছে, এটা আসলে অ্যাজ এ ফর্মার ক্রিকেটার, ক্যাপ্টেন, এটা আমি কোনোভাবেই আমি জাস্ট ধাতস্থ হতে পারি না, এটাকে আমি জাস্ট অ্যাকসেপ্ট করতে পারি না। ফারুক ভাই, আপনি তো এটার পার্ট ছিলেন কিছু সময়, টাকা পয়সা কি মানে বাংলাদেশের জাতীয় ক্রিকেটের একটা পার্ট ছিলেন কিছু একটা সময়, যেহেতু আপনি চিফ সিলেক্টর ছিলেন, সেই সময় কি আপনি টের পেয়েছিলেন যে চিফ সিলেক্টরের সাথে টিমের পার্টিসিপেশন, টিমের খেলা, এটা কিন্তু আসে না। ওকে, I mean, selection is a job. You have to make the best possible side who will represent the country. And আপনার লিগে যেসব কাজ হতো, এটা তো আপনার, যদি আমি আপনাকে একটু এলাবোরেট করি, আপনি একটু বুঝুক, আমার মনে দর্শকরা জানুক ব্যাপারটা। আমরা একটা 3rd ডিভিশন কোয়ালিফাইং বলে একটা টুর্নামেন্ট হতো, 2013-14 বন্ধ হয়েছে, 40 থেকে 60টা টিম পার্টিসিপেট করতো, যারা পাড়ার বড় ভাইয়ের কাছ থেকে চান্দা নিয়ে হয়তো বা আসতো খেলতে, 25,000 টাকা হয়তো বা আপনার রেজিস্ট্রেশন ফি ছিল। এটাকে জাস্ট ভোটের রাজনীতির জন্য আপনার 2014 থেকে 2024 10 বছরে আপনি 2টা করে টিম 5 লক্ষ টাকা করে, নিয়মের তোয়াক্কা না করে 2টা করে টিম প্রতি বছর উঠতো। এখন এই 2টা করে টিম উঠতো, তার মানে কি আপনার অন্য কোনো পার্টিসিপেশন এখানে 5 লাখ টাকা করে আপনার নিতে হতো। খালি জাস্ট ইমাজিন খালেদ, প্রত্যেক টিমে যদি আমি 60টা, যেমন এবার পার্টিসিপেট করেছে, আমরা এসে আবার শুরু করেছি, 60টা টিম পার্টিসিপেট করেছে। আপনি যদি 15টা ছেলে ধরে এই টিমে, 900 ছেলে ইন্টু 10 ইয়ার্স, 9,000 ছেলে, এই ছেলেগুলোর বয়স হয়ে গেছে 26-27 বছর। আপনি জানেন একটা দেশের জেনারেশন শেষ হয়ে গেছে। এই 4th ডিভিশন থেকে
এই ছেলেগুলা যদি আপনার এই 9,000 ছেলে থেকে অ্যাটলিস্ট 100 ছেলে প্রিমিয়ার লিগ খেলতো, ওর 50টা ছেলে প্রিমিয়ার লিগ খেলতো, এই 50টা ছেলে খেলে নাই, এর থেকে 2-4টা ছেলে আসতো লিগে, বিকজ এটা সব র ট্যালেন্ট ছিল। কিন্তু আমাদের কিন্তু আর কিছু নাই, এজ গ্রুপ চালা, ইট ওয়াজ দ্য প্ল্যাটফর্ম যেখানে আপনি দিতেন। এখন আপনি দেখেন এই টিমগুলা 2টা করে এসে, এটা কিন্তু ভোট, থার্ড ডিভিশনে আসতো, থার্ড ডিভিশন থেকে এদের শুধু এখানেই কিন্তু সীমাবদ্ধ ছিল না, এরা থার্ড ডিভিশন তারা সেকেন্ড ডিভিশন যায়, এটা ম্যানিপুলেশন, আম্পায়ারিং ম্যানিপুলেশন দিয়ে সেকেন্ড ফার্স্ট ডিভিশনে যায়, তারপরে প্রিমিয়ার লিগেও গেছে। এখনকার এই ফোর্থ ডিভিশন কোয়ালিফাইং এর যে 2টা করে টিম ম্যানিপুলেশন করে উঠানো হতো, এরা এখন প্রিমিয়ার লিগে আছে। সো ব্যাপ্তি অ্যান্ড দ্য ডেপথ অফ দ্য করাপশন যেটা আছে, আর আরেকটা জিনিস মনে রাখতে হবে, এই জন্য কিন্তু কিছু টিমকে প্রতিবার অবনমিত হতো, 2টা করে তো টিম উঠে না, আমরা 2টা করে টিম নামতে হবে। এই 2টা করে টিম কিন্তু এর মধ্যে ইয়াং পেগাসাস, ইগলেটস ক্লাব, জিমখানা ক্লাব, দেয়ার আর ক্লাবস, ঐতিহ্যবাহী 20 বছরের 25 বছরের ক্লাব, কিন্তু তাদের হয়তো বা ওই ওই স্রোতে গা ভাসাতে পারেনি, ওখান থেকে কিন্তু নিশ্চিহ্ন হয়ে গেছে। সো অ্যাকচুয়ালি ফাইন্যান্সিয়াল প্রবলেম, একটা ফাইন্যান্সিয়ালি আপনি একটা দেশ থেকে আপনি অনেকগুলা টাকা নষ্ট হয়েছে, ডেফিনেটলি এটা দিয়ে আমরা অনেক ডেভেলপমেন্ট করতে পারতাম, কিন্তু ইউ সি দ্য জেনারেশন অলরেডি আপনার শেষ হয়ে গেছে। জেনারেশন 9,000 ক্রিকেটার, দে আর নট এনিমোর ক্রিকেটার। অ্যান্ড এই করাপশনগুলো কিন্তু, যে ম্যাচটার কথা আপনি বললেন, এখনো ম্যাচ ফিক্সিং হয় বা সন্দেহ করতে পারি আমরা, যেটাকে আমরা প্রুফ করার জন্য আবার আলাদা টুলস লাগে। সো আপনি এইটা কিন্তু আমাকে অ্যাজ এ প্রেসিডেন্ট, আমি জাস্ট এটা কোনোভাবেই আসলে আমি Right. মানতে পারি না বা মানতে চাই না। ফাইন্যান্সিয়াল করাপশন ইউ ক্যান অলওয়েজ রিকভার, ওকে, একসময় ফাইন্যান্সিয়াল ক্রাইসিস হয়েছে, আমরা আবার ইমপ্রুভ করব, ইমপ্রুভ করে আমরা এগিয়ে যাব। কিন্তু যে জেনারেশনটা চলে গেছে, এখানে একটা কথা আমি বলে দিচ্ছি, আপনি ক্রিকেটের যেহেতু আলোচনায় আসবো, পাইপলাইনের প্লেয়ার আপনার নাই কেন? নাই, বিকজ দ্য হোল সিস্টেম গট রটেন। অ্যান্ড এই সিস্টেমটার মধ্যে এখন আপনি ওই ঘুরে ফিরে নামে কিছু প্লেয়ার আছে। Why we are not getting player like Tamim, Saqib, Mushfiq, এই Mahmudullah? প্রশ্নটা Why we are, এই- I mean, জি with due respect, the time the team we have, it's not bad. I'm talking about the pipeline of the players. I mean, national team যে ছেলেগুলো আছে, they are talented. We have a team যারা ভালো করছে, যারা ভালো খেলছে, কিন্তু তারপরে কি, সেটার জন্য কিন্তু আমাদের বিল্ড আপ কোনো জিনিস হঠাৎ করে হয়ে যায় না। ওকে টিমগুলো আপনার বিল্ড করতে হবে, এবং এইটার থেকে বেরোতে হলে আমাদের মিনিমাম 5 থেকে, মানে মাই অ্যাসেসমেন্ট, টু হ্যাভ এ গ্রেট ক্রিকেটিং পাইপলাইন, আমার 4 থেকে 5 বছর লাগবে আমি মনে করি। আমরা আপনার এই সময় আপনার ক্রিকেট এবং পাইপলাইন নিয়ে আমরা সর্বশেষ প্রসঙ্গে আসব। তার আগে আমরা একটু এই প্রশ্নটা করতেই হবে যে সাকিব আল হাসান এই ডেইলি সানে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, আমি এখনো বাংলাদেশ হয়ে খেলতে চাই আর এই ইচ্ছা সবসময় থাকবে। এই নিয়ে বিসিবি সভাপতি থেকে সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা সবার সঙ্গে যোগাযোগ করেছি। সাকিব আল হাসান আপনার সঙ্গে যোগাযোগ করেছিল কিনা? সাকিব আল হাসানকে আসলে দেশের ক্রিকেটে আর কাজে লাগানোর কোনো রকম কোনো পরিকল্পনা আছে কিনা? সাকিব আল হাসানের বিরুদ্ধে অভিযোগ যে তিনি আওয়ামী লীগের হয়ে নির্বাচন করেছেন, এমপি হয়েছেন, সেই অভিযোগটা তার খেলোয়াড়ি জীবনের ক্ষেত্রে বাধা হতে পারে কিনা? তাকে তাকে একদম বয়কট করা হইতে পারে কিনা? তাকে আর খেলতে না দেওয়া হইতে পারে কিনা? এইটা যৌক্তিক কিনা? আপনি কি মনে করেন সাকিব আল হাসান আসলে ক্রিকেটে ফিরে আসা, খেলা, অংশগ্রহণ করা এটা উচিত কিনা? প্রশ্নের 2টা উত্তর আমি দিতে চাই। প্রথম কথা হচ্ছে, সাকিব আল হাসান খেলতে চেয়েছে। সাকিব আল হাসান অ্যাটলিস্ট আপনি জানেন যে উনি খুব সম্ভবত 2টা ফরম্যাট থেকে রিটায়ার করেছে, যেটা শুধুমাত্র টেস্ট ক্রিকেটে সে খেলতে চেয়েছিল ঢাকা বাংলাদেশে এসে। এটা পুরোপুরি একটা গভর্নমেন্টের ব্যাপার। আপনি জানেন যে তার বিরুদ্ধে কিছু অভিযোগ আছে, সত্য মিথ্যা এটাতে আমি আর যাব না, কিন্তু সেটাতে সাকিব আল হাসানরা কতটুকু কমফোর্টেবল দেশে এসে খেলার ব্যাপারে এটা আমি জানি না। হয়তোবা সাকিব আল হাসান আইডিয়াল হতো যদি একটা টেস্ট ম্যাচ খেলে যদি রিটায়ার করতে পারতো। এটা লিগে টোটালি আমার প্লেয়ার হিসেবে আমার পয়েন্ট অফ ভিউ, যে সে যেহেতু খেলেছে 17-18 বছর, বাট অ্যাট দ্য সেম টাইম এটা আসলে পুরোপুরি একটা গভর্নমেন্ট ডিসিশন,
বিকজ তার 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 এগেনস্টে যে কোনো যদি অভিযোগ থেকে থাকে, এটা আসলে পুরোপুরি দেখবেন আপনার, আই মিন গভর্নমেন্ট আহ, দেখবে এটা। আসলে আমি ক্রিকেট এমনি ক্রিকেট বোর্ড হিসেবে আমার খুব বেশি কিছু করার নেই এখানে। না ফারুক ভাই, এটা আপনি ঠিকই বলেছেন। তার বিরুদ্ধে হত্যা মামলা সহ অন্যান্য অনেক মামলা আছে। এখন উনি যেটা সাকিব আল হাসানের যেটা অনেকে মনে করতেছেন যে সাকিব আল হাসান দেশে ফিরে আসলে বিসিবি কি তার নিরাপত্তা দিতে পারে, মানে বিসিবির কি তার নিরাপত্তা দেওয়ার কোনো ঘটনা আছে? কারণ তার বিরুদ্ধে অভিযোগ আছে, সেই অভিযোগের প্রমাণ অপ্রমাণ সেটা সম্পূর্ণভাবে আদালতের ব্যাপার। তিনি নিশ্চয় আদালতে তার মতো করে তিনি লড়বেন, কিন্তু তিনি এসে জামিন নিয়ে খেলতে পারবেন কিনা, মানে হোয়াট ডু থিঙ্ক, মানে এইটা বিসিবির পক্ষে কি তার নিরাপত্তা দেওয়া সম্ভব? এটা নিরাপত্তার বিসিবি পক্ষে দেওয়া সম্ভব না, কিন্তু সাকিব এসে তাকেই ফেস করতে হবে। এটা আবারও বলছি আমি, এটা সরকারের থেকে ব্যাপারটা করতে হবে। বিসিবি তাকে আসার পরে তার ফিটনেস লেভেল, সে খেলার সময় আছে কিনা, পারবে কিনা, সে সব অন্যগুলো দেখার দায়িত্ব বিসিবির। বাট তার যে আপনি যে কেসের কথা বললেন, সেই জিনিসগুলা আমার মনে সাকিব আল হাসানেরই মানে চিন্তা করতে হবে যে সে এসে কিভাবে ফেস করতে চায়। এটা তার ব্যক্তিগত ব্যাপার। ফারুক ভাই, একটু খেলোয়াড়দের প্রসঙ্গে আসি। আমরা কিন্তু এই মিলিনিয়াম মানে 2000 সালের পর থেকে প্রথম 10 বছর আপনি একবার চিফ সিলেক্টর ছিলেন, 13তে এসে আবার চিফ সিলেক্টর হয়েছেন। আপনি খুব ভালো করে জানেন যে আমরা কিন্তু খেলোয়াড়দের একটা বুম দেখেছিলাম, অনেক প্রতিভাবান খেলোয়াড়দের, বিশেষ করে যাদের আমরা পঞ্চপাট্য বলতেছি, অর্থাৎ মাশরাফি, সাকিব, তামিম, মুশফিক এবং মাহমুদুল্লাহ রিয়াদ ছাড়াও আরও অনেকেই সে সময় এসেছেন। মুস্তাফিজের কথা আমরা বলতে পারি, পরে আরও সৌম্য এসেছেন, আমাদের 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 এখন তাসকিন আছেন। তাসকিন আছেন। তারা 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 সবাই কিন্তু এই সময়ের মধ্যে এসছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে তারপরে কে? আপনি একটা কারণ অবশ্য বলতে চাইলেন যে থার্ড ইয়ার থেকে কোয়ালিফাইং এ যখন প্লেয়ার আসবে, মানে প্লেয়াররা যখন চোখে পড়ে সিলেক্টরদের, কোচদের, ভালো যারা ম্যানেজার আছেন তাদের, সেই সময়টাই আসলে একরকম তাদের গোড়াটা কেটে দেওয়া হয়েছে, তাদেরকে আমরা দেখতে পাই নাই, সেটা একটা কারণ। কিন্তু বিসিবি তো অন্য অনেক প্রজেক্ট আছে, এইচপি আসে, এ টিম আসে, আরও বয়স ভিত্তিক, জেলা ভিত্তিক নানা ধরনের দলের কথা আছে। কোচ হিসাবে সারা বাংলাদেশে নানা ধরনের কোচিং করার কথা। আমরা কিন্তু আশা করেছিলাম যে ফারুক ভাই আপনি আসার পরে এর অনেক কিছু মানে কার্ভটা পজিটিভ হবে। আমার চোখে আমি যে কার্ভটা পজিটিভ দেখেছি আপনি আসার পরে, আপনি সারাক্ষণই মাঠে খেলা রেখেছেন। আমরা মাঠে খেলা দেখেছি, পারফরমেন্স ভালো হয়েছে, পাকিস্তানে গিয়ে হারিয়ে এসছে, কিন্তু বাংলাদেশের মাটিতে আবার খুব খারাপভাবে হেরেছে, 2-3টা খেলা তো খুবই বাজেও খেলছে। কিন্তু আমি পাইপলাইনের কথা যদি আমি বলি, বাংলাদেশ জিতলে আমার কাছে, যেমন পাকিস্তানের সাথে, আমার কাছে মনে হয় যে নাহিদ রানা, হ্যাঁ এরকম একটা চান্স হঠাৎ করে এরকম একটা জ্বলছে, ওটা ছাড়া মানে এটা সিস্টেমেটিক যে একটা শক্তিশালী দল মনে হওয়া বাংলাদেশকে 2014-15-তে যেরকম মনে হতো, এইটা এরকম মনে হইতেছে না আসলে, এবং পাইপলাইনটাও নাই। আমি জানি না, প্রশ্নটা একটু বড় হইলো, আপনি একটু আমি সংক্ষেপে দিচ্ছি আপনার প্রশ্নের উত্তরটা। আপনার এটার কারণটা, মেইন কারণ যেটা আমি মনে করি সেটা হচ্ছে কি, আপনার একটু আগে আমরা উল্লেখ করেছি কেন কিছু ছেলে হারিয়ে গেছে, কিছু ছেলে আমরা যে র ট্যালেন্ট পাওয়ার কথা পাইনি, এটা আমি এলাবোরেট বলেছি একটু আগে। সেকেন্ড যেটা আমি বলি, প্রত্যেকটা টেস্ট প্লেইং নেশন বা এমনি নেশনের আপনি দেখবেন যে একটা জেনারেশন পরে একটা গ্যাপ হয়, যখন আপনার ইউ হ্যাভ 2, 3, 4, 5 ম্যাচ উইনার্স, তারা যখন যায় তখন কিন্তু একটা ট্রানজিশন টাইম বলি আমরা যেই সময়টাতে। এটা আপনার মুরালি যখন খেলতো শ্রীলঙ্কাতে, মাহেলা জয়বর্ধনে, সাঙ্গাকারা গেছে পরে, আপনি কিন্তু এখন আপনার শ্রীলঙ্কাকে ওয়ান অফ দ্য বেস্ট টিম বলতে পারবেন না। আপনি ইফ ইউ লুক এট শ্রীলঙ্কার উদাহরণ তো দিলাম আপনাকে, আপনি অস্ট্রেলিয়াতে ম্যাকগ্রা এক সময় তো আনবিটেবল সাইড ছিল অস্ট্রেলিয়া, তার মধ্যে গ্যাপ হয়েছে। বাংলাদেশ মনে করেন ওই ট্রানজিশনে, কিন্তু সবচেয়ে ভয়ের বিষয় যেটা, ওই ট্রানজিশনের পরে কি আমাদের এই প্লেয়ারগুলো রেডি আছে কিনা। আমাদের কিছু প্লেয়ার এখনো আছে যারা আমার এখন খেলছে, তাদের আমরা ভালোভাবে নিতে পারি। আপনি জানেন যে আমি আসার পরে অনেক পদক্ষেপ নিয়েছি, আসলে এগুলো আসলে করতে গেলে আপনার প্রবাবলি 1 ঘন্টা ইনাফ না, অনেক টাইম লাগবে। আপনি আমাদের ক্রিকেট বোর্ডের যেই কিউরেটরদের চেষ্টা করেছি ভালো ছেলে আনতে, আম্পায়ারদের বেতন ডাবল করেছি, আপনাদের 25 বছর চাকরি করছে কিউরেটররা, কোনো পার্মানেন্ট হয়নি, ওইটা করেছি। আমি মাঠ খুঁজছি, মাঠের ব্যাপারে আমি আপনি জানেন যে পূর্বাচল মাঠটা আমরা একটা মাঠ অলরেডি খেলা শুরু করেছি, এটা স্টেডিয়াম হওয়ার কথা ছিল, আর একটা মাঠ করছি, ফতুল্লা আমরা রেডি করছি। সো আমার প্ল্যান 3-4টা, যেটা বললাম ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে, আপনি একাডেমি হবে যেখানে হোটেল থাকবে, জিম থাকবে, যাতে আমাদের
কস্ট কমে, কিন্তু আপনার ওইখানে গিয়ে নিরবিচ্ছিন্ন প্র্যাকটিস করতে পারে মেয়েরা। মেয়েদের আন্ডার 19 খুব ভালো খেলছে। আপনি জানেন যে আমাদের এখন ক্রিকেট বোর্ডে আমরা, আমার একটা কথা ছিল যে যখন আমি প্রেসিডেন্ট হলাম যে আমাদের দেশি কোচদের একটা ব্যবস্থা করবে। আমাদের মহিলা টিমে কিন্তু আমরা এখন 2 জন ছাড়া সব বাংলাদেশি কোচ। আপনি ইমপ্রুভমেন্টে দেখেন, মহিলা টিম একসময় 110-20 বেশি করতে পারতো না 20 ওভারের খেলায়, এখন তারা কিন্তু 130-40-50 করছে। 50 ওভারের খেলায় 250 করছে। কয়েকদিন আগে কোয়ালিফাইং করেছে পাকিস্তানের সাথে, ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে, যদিও এটা একটু টাইট ছিল, বাট তারপরে বলবো যে আমরা কোয়ালিফাই করেছি। আপনি এখন যে গ্যাপটা হয়েছে, এই গ্যাপটা আমাদের সিরিয়াসলি কাজ করার সময় হবে। অ্যান্ড এই সিরিয়াসলি কাজ করলে আপনার একটা সময়, একটু সময় লাগবে এখন, বিকজ যেটা বললাম যে আমাদের 4-5টা ম্যাচ উইনার একসাথে কিন্তু তারা মাঠে চলে গেছেন। এই জায়গাগুলো রেডি করতে হলে আপনার প্লেয়ার আছে, কিন্তু পার্টিকুলারলি ওদের বুঝতে হবে যে ওর পার্টিকুলার রোল কি। অ্যান্ড সেক্ষেত্রে আপনি ন্যাশনাল টিমে সালাউদ্দিনকে আমরা সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কোচ করেছি, আরও আরেক দুজনকে আমরা ঢুকাবো চিন্তা করেছি। এই টিমে আপনি দেখেন, এই টিম আন্ডার 19 টিম সবগুলো কিন্তু ফারুক ভাই, আপনাকে তো আর সবকিছুর জন্য দায়ী করা যাবে না। তারপর আমি আপনাকে বলি যে এই আপনার যে সাকিব, তামিম, মুশফিক, রিয়াদ, তারা প্রায় একই সমবয়সী, মানে খেলার বয়সের দিক দিয়া তারা যে একসাথে চলে যাব, এইটা তো একরকম বোঝার জন্য আর কোনো বড় বুদ্ধি লাগে না। তো ওইটার জন্য কি আসলে মানে মুশফিকের যাওয়ার সময় আস্তে আস্তে এরকম মুশফিকের মতো এরকম একজন প্লেয়ার এর মধ্যে থেকে চান্স দিতে দিতে পিছনে দাঁড়ায় থাইকে দেওয়া, এই ব্যাপারটা কি ছিল? আমরা ক্রিকেট বোর্ডকে বা সিলেকশন বোর্ডকে কিন্তু প্রায় দেখেছি পপুলিস্ট হইতে, মানে হঠাৎ করে ধোয়া উঠলো যে এখন বিজয়কে নিতে হবে, সৌম্যকে বাদ দিতে হবে, সৌম্যকে নিতে হবে, লিটন সরকারকে বাদ দিতে হবে, লিটনকে নিতে হবে, রনিকে বাদ দিতে হবে, মানে মানে একটা পুরা, আপনি জানেন ফারুক ভাই আমি কি বলতেছি, মানে এইটা ওই একদিনে খবরের কাগজ পড়লে বুঝে যেত যে এইবার সিলেক্টররা কি সিদ্ধান্ত নিবে। এইটা কেন হয়েছে? মানে একজন প্লেয়ারে ব্যাক কইরা যে তার পিছনে দাঁড়ায় থাকা, ওইটা তো আমরা দেখি নাই খুব বেশি। সত্যি কথা, আপনি যে নামগুলো বললেন এগুলো সব কিন্তু 4-5-7-10 বছর ধরে খেলছে বাংলাদেশ টিমে, এই প্লেয়ারগুলোর নাম করেছে। একটা নতুন ছেলের নাম আপনি বলতে পারেননি। এবং আর আমি নতুন ছেলে, আমি এই 6-7 মাসে কোনো নতুন ছেলে আমি ইনজেক্ট করতে পারবো না, এটা কিন্তু সিলেক্টরদের দায়িত্ব। হ্যাঁ, আমি প্রসেসটা, সিস্টেমটা রেডি করে দিতে পারি। আমি এইচপির যে আমাদের চেয়ারম্যান আছেন ওনাকে আমি পুশ করতে পারি, লেটস স্টার্ট। যেটা আমরা, যে জিনিসগুলো আমরা পিছনে ফেলে এসেছি, যে জন্য আমাদের নষ্ট হয়েছে পাইপলাইন, ওই জিনিসগুলো আমাদের জন্য আপনার অপেক্ষা করতে হবে। বাট এটা বলার সাথে সাথে আপনি যে নামগুলা এক নিঃশ্বাসে বলে ফেলেছেন, ইট হ্যাজ গট সাম সিগনিফিক্যান্ট। এই ছেলেগুলোকে আমরা কোন ফরম্যাটে, কোন সময়ে, কি স্পেসিফিক ট্রেনিং করিয়ে খেলাবো, এবং এদের খেলাতে খেলাতে আমাদের কিন্তু নিচের পাইপলাইনটা রেডি করে ফেলতে হবে 2-3 বছরের মধ্যে, যেটা আমি মনে করি। আমার কিন্তু এখনো পাইপলাইন বলবো না, এখনো উই হ্যাভ 25 প্লেয়ার্স, 20 to 25 প্লেয়ার্স ফর 3 ফরম্যাটস আছে। কিন্তু এদের সুযোগটা, এদের পিছনের সময়টা, কে কোন ফরম্যাটের জন্য পারফেক্ট, এটা আসলে আমি যেই কাজটা করতে আমি সবচেয়ে বেশি ভালোবাসি, ক্রিকেটের প্লেয়ারদের সাথে সময় কাটানো, ক্রিকেটের ইমপ্রুভমেন্টে কাজ করা। এখন তো আমি বাউন্সার সামলাচ্ছি, বাউন্সার ক্রিকেটে বাউন্সার শব্দটা তো আপনি জানেন। এখন বল আসছে সব মাথার উপর দিয়ে, ডান দিক থেকে বা দিক থেকে। সো এইটা আমি চাই না। আমি চাই, আই ওয়ান্ট টু গিভ মোর টু দ্য নেশন অ্যাজ এ ফর্মার ক্যাপ্টেন, ফর্মার চিফ সিলেক্টর। যে কাজটা আমি সবচেয়ে ভালো পারি, এই কাজটা আমি যদি করতে পারতাম সবচেয়ে ভালো হতো। আই হ্যাভ বিকাম অ্যাডমিনিস্ট্রেটর, probably we have a very little hand. I have 9, with due respect, we have 9-8 directors, but enough না আমার মনে কাজ করার জন্য। আমাদের জন্য এখন, আমি মনে হয় আপনার সময় শেষের দিকে, আমার মনে হয় আমাদের সময় এসছে। এই সময় আমরা সবাই মিলে যেই আছে, আমার মনে ডিফারেন্সেস থাকবে, দেয়ার উইল বি অপোজিট। আমি যদি ইলেকশন করি তাহলে আমি তো ইলেকশন করব, আমি এখনো ওয়ান ম্যান, মানে সরি, উইথ ডিউ রেসপেক্ট টু এভরিওয়ান, ওয়ান ম্যান না, আমি কাজ করছি, আমার সাথে লোক আছে। বাট আমি মনে করি যে যদি 25 জন হতো, এই কাজটা আমরা ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে পারতাম। আর আমি আশা করি জার্নালিজম, they are a very strong stakeholder of the game, just like player number 1,
তারপরে বোর্ড অফিসিয়ালস, জার্নালিস্ট, না ফারুক ভাই, জার্নালিস্টরা তো সারাক্ষণই ক্রিকেট বোর্ড, ক্রিকেটের ভালো মন্দ নিয়ে তারা অবশ্যই একটা স্টেক হোল্ডার, আপনি আগে পরে সবই জানেন, কিন্তু এই সময় এসে তো জার্নালিজম বা প্রশ্ন করা এটা একটা কঠিন কাজ হয়ে দাঁড়াইছে। আপনি নিশ্চয়ই দেখছেন তিনজনের চাকরি চলে গেছে, এখন কি কারণে গেছে, তারা আবার ফেরত পাইবো কিনা, কি প্রশ্ন করলো, এই প্রশ্নে এত কি অফেন্স নেয়ার আছে, মানে প্রশ্ন করলে কেন অফেন্স নেয়ার আছে এইটা আমি বুঝি না, কিন্তু ফ্যাক্ট রিমেন্স তিনজনের চাকরি চলে গেছে। আপনি দেখেন এই সংস্কৃতি উপদেষ্টারে কি প্রশ্ন করছিল, এই জন্য চলে গেছে। আমরা আশা করব যে আপনি বাউন্সার আসলে আপনি প্রোটেক্টিভ গিয়ার পরে আসবেন, ব্যাট দিয়ে বলারের মাথায় বাড়ি দিবেন না, এবং আপনি যেরকম স্ট্রেট ব্যাটে খেলতেন সেরকম স্ট্রেট ব্যাটেই খেলবেন, অন্য জনের মতো হইবেন না যে প্রশ্ন করলো চাকরি চলে গেল, ফেসিবাদের দালাল হয়ে গেল। আর এই প্রশ্ন খারাপ করলে এরে বাদ দেন। আমার ফুল রেসপেক্ট আছে, আমার ফুল রেসপেক্ট টু দ্য জার্নালিস্ট, আপনারা যারা কাজ করে যাচ্ছেন অক্লান্ত ভাবে। আমি চাই আপনারা বাংলাদেশ ক্রিকেটে হেল্প করবেন। এখন যে ট্রানজিশন পিরিয়ডটা আছে, নতুন বোর্ড যখন আসবে বা এখন আমরা যারা আছি যে এই কয়েকদিন কাজ করি, আমরা চাইবো আমার ডিরেক্টর, আমি তাদের সাথে একসাথে কাজ করব, এবং একটা গোল, দেশ তো আমাদের সবার। রাইট। আমি যদি দেশকে মাথায় রাখি, তারপর দলটাকে মাথায় রাখি, তাহলে কিন্তু আমাদের আর কোনো প্রবলেম। আমার মনে হয় যে আপনি জানেন বাংলাদেশ দেশটা আমরা আমাদের ইয়াং ছেলে, আমার যে অ্যাডভাইজার আছেন আসিম মাহমুদ এনে দিয়েছেন, আসিম মাহমুদ যেভাবে ব্যাক করেছেন আমাকে, আমি আই হ্যাভ ফুল রেসপেক্ট ইন হিম। আই হোপ। আচ্ছা, আরেকটা জিনিস ফারুক ভাই, এইটা একটু জিজ্ঞেস করি, এই পাপন ভাই যখন বোর্ডের প্রেসিডেন্ট ছিল বা তার আগে লোটাস কামাল ভাই যখন বোর্ডের প্রেসিডেন্ট ছিল, এই ক্রীড়া মন্ত্রীদের এত পাত্তা দিতে দেখি নাই, আপনি ক্রীড়া উপদেষ্টারা এত পাত্তা দেন কেন? ক্রীড়া উপদেষ্টা কি আপনার মানে প্রেসার দেয় না কি করে, মানে কি ক্রীড়া উপদেষ্টা কাজটা কি বোর্ডে আসে, ক্রিকেট বোর্ডে আসে? আমি আপনাকে একটা কথা বলি, ক্রিকেট খালেদ একটু অন্যভাবে দেখি। আমি ইউ হ্যাভ ইউর ওপিনিয়ন এন্ড দ্য ওয়ে ইউ সি থিংস। আমি দেখি অন্যভাবে। আমি যে ক্রিকেট বোর্ডে আছি, প্রথম কথা আমি কিন্তু আমার ডিরেক্ট মন্ত্রণালয়। এখন আপনি যদি আমি যদি মন্ত্রী হয়ে যাই, আরেকজন মন্ত্রীর সাথে আমি একরকম কথা বলবো, রাইট রাইট। 2 নম্বর হলে আমি কিন্তু সাজেশন নেই, সবসময় মনে রাখবেন সাজেশনে কি সাজেশন, দ্য পলিসি, নট ক্রিকেটে কি করব। অ্যান্ড হি ইজ, আপনি জানেন বিপিএল যখন আমি শুরু করেছি, আমি ফান্ড চেয়েছি যে আমার 3টে স্টেডিয়ামে খেলা হয়, 32 কোটি টাকা লাগবে। এই 32 কোটি টাকা মানে খুবই কম সময়ের মধ্যে। দিজ আর পলিসিস দ্যাট হি হেল্পস। আমার কথা হলো কি, এটা পাত্তা দেয়া না দেওয়ার ব্যাপার। ইউ সি, জিনিসটা হলো এরকম যে আপনি যখন আপনার বোর্ড যেহেতু মন্ত্রণালয়ের আন্ডারে, ইটস অলওয়েজ গুড। না ফারুক ভাই, আপনার কাছে মনে হয় না, এটা আপনি অন্যভাবে নিয়ে না, আপনার কাছে মনে হয় না যে এই ক্রীড়া উপদেষ্টাটা বেশি ভিজিবল ক্রিকেট বোর্ডে? আগের ক্রীড়া মন্ত্রী বা ক্রীড়া উপদেষ্টাদের তো এত দেখি নাই, এর মনে হয় একটু বেশি ভিজিবল। আমরা একটু উনারে আপনি একটু কইতে পারেন যে আপনি একটু কম ভিজিবল থাকলে তো এটা মনে হয় যে সরকার থেকে এটা আলাদা। অথচ কাহিনী কিন্তু উল্টা ছিল, এটা রাইট যে পাপন ভাই কিন্তু, আপনি চিফ সিলেক্টর ছিলেন, আপনার লগে আসলে আর এটা বাড়ালাম না, কিন্তু আমারে অনেকেই বলছেন, বোর্ডের অনেকেই বলছেন যে পাপন ভাই এভরি সিঙ্গেল থিং এর মধ্যে হাত বাড়ান, এবং উনি উঠার জন্য একটুও লজ্জিতও ছিলেন না। উনি সংবাদ সম্মেলনেও বলতেন যে আপা আমারে বলছে এই জন্য ওই 2 প্লেয়ারে নিতে বলছি। মানে অদ্ভুত ছিলেন উনি। পাপন ভাইও খুব সরল ভাবে প্রেস কনফারেন্সে বলছেন। আমার মনে হয় না আসিফ মাহমুদ খুব বেশি ভিজিবল ইন ক্রিকেট বোর্ড। আই ডোন্ট থিংক দিস ইজ অ্যাবসলিউটলি রাইট। আর পাপন ভাই তো মানে পাপন ভাই ছিলেন হলে গিয়ে খুব ইনথুজিয়াস্টিক দর্শক, যেটা ডিফারেন্সটা বুঝেন আপনি। আপনি যদি খুবই পাগলা সাপোর্টার হন আর আপনি যদি ফর্মার প্লেয়ার ক্যাপ্টেন হন, দের ইজ এ ডিফারেন্স। আপনি আমাদের দেশে সিলেক্টর 18 কোটি মানুষের মধ্যে 10 কোটি সিলেক্টর আছে যারা টিম বানাইতে পারবে এন্ড ইন্টারেস্টেড। এন্ড পাপন ভাই, আমি বলবো না উনি 10 কোটির একজন, হি ওয়াজ এ পাওয়ারফুল ম্যান, বাট সে এনজয় করতো জিনিসটা হয়তোবা। এই জিনিসটা আমার মধ্যে ইয়ে নাই, যেহেতু আমি জিনিসটা খেলেছি, কাজ করেছি। আমি সবসময় বলবো যে আমি
চেষ্টা করব যে যার যেই দায়িত্ব আমার মনে হয় যে সে তার ফারুক ভাই দায়িত্বটা আমরা পালন করবে। অনেকক্ষণ আপনাকে আজকে ধরে রেখেছি, অনেক বিষয় নিয়ে কথা বলেছি, প্রায় সবগুলি বিষয় নিয়ে কথা বলেছি। 120 কোটি টাকা আপনি সরিয়েছেন কিনা, শাহিম ওসমানের সাথে আপনার সম্পর্ক কি আছে, আপনি ম্যাচ ফিক্সিং ঠিক করবেন কিনা, আপনি প্লেয়ারদের লাইনে আনতে পারতেছেন কিনা, বোর্ড আসে কিনা, সব বিষয়ে আপনি আসলে অত্যন্ত চমৎকার উত্তর দিয়েছেন। আমার মনে হয় যে ফারুক ভাই আপনার এই উত্তর দেওয়াটা জারি থাকুক। যে সাংবাদিকই যে প্রশ্ন করুক, আপনি মাথার মধ্যে ব্যাট দিয়ে বাড়ি দিয়ে না, আপনি বাড়ি দিলে এটা একটা কঠিন দশা হবে। আপনি বরং আপনার বাউন্সারগুলি প্রোটেক্টিভ গিয়ার দিয়ে আটকান এবং আপনি সারাক্ষণ আমাদের সাথে এরকম হাসি মুখে আমাদের সব প্রশ্নের জবাব দেন। এইটাই আমরা আশা করব। ফারুক ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। খালেদ, আপনাকে ধন্যবাদ। দর্শক যারা শুনেছে, আমি এসছি মাত্র, হয়েছে হলো গিয়ে 7-8 মাস। ইলেকশনের আগে হয়তো আরো থাকবে কয়েকদিন, তারপরে আরো 3-4 মাস চেষ্টা করবো আমি আমার বেস্টে দিয়ে যেতে। বাংলাদেশ ক্রিকেটের সাথে থাকেন, ইটস খুব ইম্পর্টেন্ট দ্যাট উই কিপ সাপোর্টিং আওয়ার প্লেয়ার্স অ্যান্ড ইয়াং টিম। আপনি দেখেন এখনকার টিমটা, সেই সাথে আমাদের থাকতে হবে সবাইকে। জি। দর্শকদেরও বলছি নো অফেন্স, ক্রীড়া সাংবাদিকদের বলছি ধন্যবাদ আপনাদের, বাট যে কোনো নিউজ করার আগে আপনারা একটু যাচাই বাছাই করে নিন। না, ফারুক ভাই আপনাকে অনেক ধন্যবাদ। 70 মিনিট একদম কথা চলে গেল। থ্যাংক ইউ সো মাচ। দর্শক, আমরা অন্য অতিথির নিশ্চয়ই আপনাদের সঙ্গে দেখা হবে। সেই পর্যন্ত অনেক 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 ধন্যবাদ।